আচ্ছা ইয়া ভাই, ইউসুফ শরীফ ভাই রেকর্ড পারমিশনটা দিয়ে দিয়েন সোহাগ ভাইকে, দিছে না? আচ্ছা আমি এটাকেই আবার কপি করতেছি, কপি করলাম, কপি করে এটাকে আমি ব্রেক করে এটাকে কমেন্ট করে রাখতেছি, কমেন্ট করে রেখে আমি নিচে যাচ্ছি, নিচে দিলাম। এইখানে আমি কি করতেছি, যখন সে 5 পাবে তখন সে কি করবে, ব্রেক করে দেবে। ব্রেক বলতে কি, কাজটাকে স্টপ করে দেবে। আমি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, দেখেন 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করার পরে সে কি করতেছে, 5 কে আর প্রিন্ট করে নাই। যখন ইকুয়াল ইকুয়াল 5 পেয়েছে তখন কাজটাকে সে কি করে দিয়েছে, ব্রেক করে দিয়েছে। তো কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টের যে কাজটা আমরা দেখলাম, কন্টিনিউ করতেছে কি, একটা নির্দিষ্ট কাজ চলতেছে, চলার মাঝখানে যখন সে 5 পেল তখন সে এটাকে আর এই স্টেটমেন্টে সে আসলো না, সে এখান থেকে কি করলো, আবার পরে চলে গেল। তারপর আবার এখান থেকে কন্টিনিউ করে সে প্রিন্ট করলো বাকিগুলো পেল, তখনই সে এখানে স্টপ করে দিচ্ছে, কাজকে সে স্টপ করে দিচ্ছে। ঠিক আছে, ডান। তো আপনারা 33 1 মিনিট সময়, 1 2 মিনিটে এটা প্র্যাকটিস করবেন, 2 মিনিট। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব, এরপর যেটা আছে গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্টটা যদি আমরা দেখি, গো টু স্টেটমেন্টটা আসলে যেভাবে কাজ করে, আমি কি করতেছি, এখানে কিছু ভ্যালু ইকো করতেছি, ইকো করলাম। এর ভিতরে আমি কিছু একটা লিখে দিচ্ছি যে লার্নিং ডেভেলপমেন্ট। এটাকে আমি কয়েকবার কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি, এটাকে সেভ করব, সেভ করে রিলোড দিচ্ছি, আমাদের এই লেখাগুলো আসতেছে। তো আমি এটা শেষে একটা বিয়ারটাকে ইউজ করে নিচ্ছি, বিয়ারটাকে ইউজ করে সেভ দিচ্ছি। ঠিক আছে, এখন নিচে নিচে চলে আসছে। আচ্ছা, তো আমি কি করব, ধরেন সে 3 লাইন প্রিন্ট করার পরে গো টু স্টেটমেন্ট তার অ্যাপ্লাই হবে। দেখেন আমি গো টু নিলাম, গো টু নেওয়ার পর যে কোনো একটা কিছু লিখে দেবো, যেরকম আমি দিচ্ছি যে স্টপ। ঠিক আছে, স্টপ করে দিচ্ছি। এখন এইখানে আমি কি করলাম, এই নিচে গিয়ে আমি স্টপ নামে একটা কি করতেছি, লেবেল তৈরি করতেছি। স্টপের জন্য একটা কি করব, লেবেল তৈরি করে নেব। স্টপ নামে লেবেল তৈরি করছি, এখানে কোলন দিয়ে আমাকে লেবেলটা তৈরি করতে হবে। এরপর আমি কি করব, এখানে অন্য আরেকটা কিছু করব, যেরকম ভাবে আমি এখানে লিখে দিচ্ছি যে আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, তারপর লিখে দিচ্ছি যে আইসিটি ডিভিশন, এরকম একটা কিছু লিখে দিচ্ছি, আইসিটি ডিভিশন। ঠিক আছে, অর্থাৎ যখন সে 3 লাইন প্রিন্ট হবে, এরপরে কিন্তু আরো 2টা লাইন আছে, দেখেন এখানে কি সে 5 লাইন প্রিন্ট করেছে। যখনই সে 3 লাইন প্রিন্ট করবে, প্রিন্ট করার পর তখন সে কি করবে, এই দুটোকে স্কিপ করে এখানে যে গো টু স্টপ চলে আসছে, এই স্টপে সে চলে যাবে। অর্থাৎ স্টপ লেভেলটা সে যেখানে পাবে, সেইখানে যে লেখাটা পাবে সেটাকে সে প্রিন্ট করবে। সেভ দিচ্ছি, সেভ দিয়ে রিলোড দিচ্ছি। এই দেখুন 3 লাইন প্রিন্ট করার পর গো টু স্টেটের মাধ্যমে কি করলো, এখানে যে লেভেলটা আমি তৈরি করেছি স্টপ নামে, এই লেভেলটা যেখানে আছে সেখানের ভ্যালুটা সে প্রিন্ট করে দিচ্ছে। তো এটা আমরা কিন্তু ইফ এর ক্ষেত্রে এখানে আমরা কি বিভিন্ন কন্ডিশন ইউজ করতে পারি। ঠিক আছে, ধরেন আমি কি করলাম, আমি কিছু আর্টিকেল প্রিন্ট করতেছি বা একটা লেখাকে প্রিন্ট করতেছি, একটা শর্ত সাপেক্ষে আমি প্রিন্ট করতেছি। যখন সে এই পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে বা এই পর্যন্ত তার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে,
তখন আমি কি করতে চাচ্ছি, তাকে আরেকটা স্টেপে নিয়ে যেতে চাচ্ছি। যেরকম ভাবে আমরা যদি এই জিনিসটা দেখি, আমরা এই কাজটা দেখি কি বিভিন্ন ফর্ম পূরণের ক্ষেত্রেই দেখি। আচ্ছা, আপনারা কোর্স এরাই হয়তো কোর্স করেছেন, সেখানে এই জিনিসটা দেখি যে সে তাকে কি করে, প্রত্যেকটা লেসনের উপরে কিছু ভিডিও দেয়। যখন এই ভিডিওটা কমপ্লিট করে তার প্র্যাকটিস ট্র্যাকটিস সব ঠিক মতো করতে পারে, তখন তাকে আলাদা আরেকটা লেসন দেখার সুযোগ করে দেয়। এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি, ঠিক আছে? এই সমস্ত বিভিন্ন আপনি এগুলো নিয়ে আরেকটু হাই স্টাডি করবেন, দেখবেন অনেক ভালো ভালো বিষয় আপনি এক্সাম্পল পেয়ে যাবেন। এখানে আমি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি যে আসলে গো পে স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি। ঠিক আছে, এটার জন্য 1 মিনিট, 1 মিনিট না, 30 সেকেন্ড করে ফেলেন। আই হোপ এভরিওয়ান ডান। সমস্যা হলে অবশ্যই বলবেন, সমস্যা যদি কারো মিলতেছে না অবশ্যই বলবেন। এরপর আসুন পিএইচপি ফাংশন। ফাংশন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমরা কি করি, আমাদের কোডের আমাদের যে কাজটা এটা আমরা খুব সহজে করতে পারি। পাশাপাশি আমাদের কোডের ল্যাংটাও কিন্তু অনেক কমে যায়। এটা হচ্ছে ফাংশনের প্রধান যে বৈশিষ্ট্যটা। ফাংশন ফাংশন দিয়ে আসলে আমরা কি করি, ফাংশন কি করে, আমরা কোনো একটা কাজ করতে চাচ্ছি। ধরেন আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি। এই ওয়েবসাইটের অসংখ্য পার্ট থাকবে, যেরকম রেজিস্ট্রেশন একটা পার্ট থাকবে, লগ ইন একটা পার্ট থাকবে, লগ আউট একটা পার্ট থাকবে, তারপর ডাটা ইনসারশনের একটা পার্ট থাকবে, ডাটা ডিলিশনের একটা পার্ট থাকবে। এই যে প্রত্যেকটা পার্ট গুলো, এগুলো আমরা কি করব, এক একটা আলাদা আলাদা ফাংশন তৈরি করব। যেরকম ভাবে ধরেন রেজিস্ট্রেশন, আমি নিচ্ছি কি ডাটা ইউজার রেজিস্ট্রেশন, ওয়েবসাইটে আমি একটা ফাংশন তৈরি করতেছি ইউজার রেজিস্ট্রেশন নামে। এখানে কি করতে পারবো আমরা, ইউজার রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ফর্মালিটি গুলো পূরণ করে সে রেজিস্ট্রেশন করবে, এই মেথড এই ফাংশনালিটি গুলো আমরা এই ফাংশনের মধ্যে তৈরি করে দেবো। এবার লগ আউটের সময় যে সমস্ত বিষয়গুলো করে সে লগ আউটটা করবে, সে সমস্ত বিষয়গুলো লগ আউট ফাংশনে দিয়ে দেবো। অর্থাৎ একটা বড় কাজকে আমি কি করব, অসংখ্য ছোট ছোট বিভক্ত করে আমি কাজটাকে সম্পাদন করব। এর মাধ্যমে কি করতে পারবো, আমি এই লগ আউট লগ ইন আমরা যদি ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় করতে হয়, তাহলে ওইখানে গিয়ে আমাকে আলাদাভাবে কোড লিখতে হবে না, এই ফাংশনটা ওইখানে কল করে দিলেই ওইখান থেকে সে লগ ইন হবে। কারণ প্রত্যেকটা পেজে আলাদা আলাদা পেজ এরকম লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম আপনি রাখতে যাচ্ছেন, এগুলোর জন্য কি আপনাকে আলাদা কিছু করতে হবে না, ওই একটা থেকে একটা ফাংশন থেকেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি ফাংশনের কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। মূলত প্রথম যে বিষয়টা ফাংশন করে থাকে সেটা হচ্ছে কি, আমরা আমাদের ফাংশনের মাধ্যমে আমাদের কোডটাকে ছোট রাখতে পারি। এরকমই যদি একটা এক্সাম্পল দেখি, যেরকম ভাবে আমি এখান থেকে এগুলো কপি করতেছি, হ্যাঁ, কপি করে আমি নিচে পেস্ট করলাম। আর আচ্ছা ডান, তো আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি। এখন এইখানে এই যে লেখাটা আছে, আমি এই লেখাটাকে আরো প্রিন্ট করতে চাচ্ছি। আমি চাচ্ছি কি, ধরেন এই আর্টিকেল গুলো বা এই টাইটেল গুলো, এগুলো কি থাকবে, আমাদের ডাটাবেজে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে সেভ থাকবে। ধরেন এটা হচ্ছে কি আমার টাইটেল হিসেবে সেভ থাকবে, তারপর আমার নামটা আমার নেম হিসেবে সেভ থাকবে, ডাটাবেজে থাকবে। তো আমি একাধিক মানুষের ভ্যালু আমি কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমাকে কি বারে বারে ইকো লিখতে হচ্ছে, বারে বারে তাকে আমাকে করে ধরে আমাকে কিন্তু প্রিন্ট করতে হচ্ছে। কিন্তু এই জিনিসটা আমরা ফাংশনের মাধ্যমে খুব কম কোড লিখে আমি জিনিসটা করতে পারি। দেখেন আমি কি করতেছি, এই জিনিসটাকে আমি এখানে রাখতেছি, আমি ফাংশন ক্রিয়েট করলাম। প্রথম ফাংশনটা আমরা পিএইচপি তে কিভাবে ক্রিয়েট করব, ফাংশনে ফাংশন কিওয়ার্ডটা আমাদেরকে নিতে হবে, ফাং টি আই ও এন, ফাংশন কিওয়ার্ডটা নিব। ফাংশন কিওয়ার্ডটা নেওয়ার পর ফাংশনের একটা নির্দিষ্ট নাম থাকবে, অর্থাৎ এই ফাংশনে কি আমরা একটা
নির্দিষ্ট নামও নেব, যেরকম ভাবে আমি নিচ্ছি কি এক্সাম্পল। এক্সাম্পল হিসাবে আমি একটা নাম নিলাম, তারপর আমাকে ফার্স্ট বন্ধনী দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাংশনের জন্য নির্দিষ্ট একটা স্কোপ তৈরি করতে হবে। এখন কি করলাম, এর ভিতরে আমি যে কোনো একটা কিছু ইকো করে দিলাম, করতেছি এখানে পেস্ট করে দিচ্ছি। ডান। তো উপরের গুলো আমি সবগুলো কেটে দিচ্ছি, এগুলো আমি রাখতেছি না। এখন কি করব, এই জিনিসটাকে যদি আমি আউটপুটে দেখি, দেখো আমার কিন্তু কোনো কিছু আউটপুটে আসতেছে না, অর্থাৎ ফাংশনের যে লেখাটা এটা ফাংশনের ভিতরেই থাকবে। আপনি যে এখন এই ফাংশন, যে ফাংশনের নামটা যেখানেই আপনি কল করে দিবেন সেখানে কি এই আউটপুটটা চলে আসবে। ঠিক আছে, আমি এখন সেমিকোলন দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি এটাকে আমি রিলোড করি, দেখেন এই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট চলে আসছে। তো এই জিনিসটা ইকো লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এই লেখাটা কিন্তু আমি একবারই লিখছি। এখন ফাংশনটাকে যদি আমি 10 বার কল করে দিই, আমার লেখাটা এখানে 10 বার প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ডাটাবেজে এরকম আমাদের এরকম কিছু কিছু বিষয় থাকবে যেগুলো কি আমি অনেক জায়গায় শো করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা ফাংশন ক্রিয়েট করি, বা একটা কাজকে আমি বিভিন্ন জায়গায় এই কাজটাকে আমি করাতে চাচ্ছি, তখন আমি সেখানে ফাংশনটা কল করে সেইখানে আমি সেই ফর্মুলা গুলো কিন্তু ইউজ করতে পারি। এটা হচ্ছে ফাংশনের একদম বেসিক একটা এক্সাম্পল। এরপর আসেন ফাংশনের ভিতরে আমি কি করতে চাচ্ছি। ধরেন আমি এই যে ফাংশনটা আমি ক্রিয়েট করেছি, হ্যাঁ, তো ধরেন আমি ফাংশনটা এখানে কল করছি, ফাংশনের মাঝখানে যদি আমি কিছুকে প্রিন্ট করতে চাই সেটাও কিন্তু আমি পারবো। ধরেন এখানে আমি লিখে দিচ্ছি যে হাই, দিস ইজ এক্সাম্পল। ঠিক আছে, আমি এরকম একটা মেসেজ দিচ্ছি, আমি চাচ্ছি কি ফাংশন কল হবে, এরপরে এইটা প্রিন্ট হবে, তারপরে এরপরে তিনটা ফাংশন কল হবে। আমি সেভ দিচ্ছি, সেটাও কিন্তু আমি পারতেছি। দেখেন এই যে প্রথমে তিনটা ফাংশন কল হয়েছে, তারপরে আমার লেটারটা প্রিন্ট হয়েছে, তারপর পরে আবার এই তিনটা ফাংশন কল হয়েছে। এরপরে ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আর্গুমেন্ট পাস করতে পারি। আমরা আমাদের আর্গুমেন্ট গুলো কি করতে পারি, ফাংশনের মাধ্যমে পাস করে দিতে পারি। যেরকম ভাবে এটা দেখার জন্য আমি কি করতেছি, আমি এই ফাংশনটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে তারপর এগুলোকে আমি কি করলাম, কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে ডান। তারপরে আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করে আমি যদি এখানে দেখি যেরকম ভাবে আমি যদি এই ফাংশনটা আমি নিয়েছি, হ্যাঁ, তো ফাংশনটাকে আমি বাইরে কল করে দিচ্ছি, এখান থেকে কপি করলাম। তো আমি কি করলাম, এই যে লেখাটা, এই লেখাটা আমি এখানে রাখলাম না, আমি লেখাটাকে নিয়ে আমার ফাংশন আমি কি করতেছি, এখানের ভিতরে যে লেখাটা আছে না, এই লেখাটাকে আমি আর্গুমেন্ট হিসেবে পাস করতে যাচ্ছি। এখানে আমি বিয়েরটাকে রাখবো না, আর এইখান থেকে আমি কোনো প্যারামিটার দিয়ে এটাকে ধরবো। আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি str, str নামে আমি কি নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলটাকে আমি এখান থেকে প্রিন্ট করে দিচ্ছি। এখন আমি এটাকে যদি সেভ দিই, সেভ দেওয়ার পর যদি আমি এটার আউটপুটটা দেখি, দেখেন এখানে চলে আসছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। আমরা আসলে এই জিনিসটা কখন করব, এরকম কাজ কখন হবে, আমরা কি করব, ডাটা ইনসারশনের জন্য আলাদা একটা ফাংশন রাখবো, বা আলাদা একটা ফাংশন কল করব। এখানে আমরা কি করব, ধরেন যখন ফর্ম থেকে ডাটাগুলো ইনসার্ট হবে, এই ইনসার্টের ভেরিয়েবল গুলো আমরা এখানে পাস করে দেব, আর এখান থেকে আমরা অ্যারে আকারে এটাকে ধরবো, ধরার পরে তারপর আমরা এটা কি করব, এখান থেকে প্রিন্ট করে দেব। এখানে এগুলো আমরা রিয়েল লাইফের যে প্রজেক্ট গুলো আমরা দেখব, যদি আমাদের সময় হয় ওইখানে এই বিষয়গুলো আমরা শিখবো খুব সুন্দরভাবে। তো এটা ছিল আমাদের প্যারামিটার পাস, আমি প্যারামিটারটা এইভাবে পাস করতে পারি।
দেখেন আরো একটা পদ্ধতিতে যদি আমি প্যারামিটারটা পাস করি, আমি এটাকে নিউমেরিক ভ্যালু, দেখেন এগুলোর মধ্যে আমরা কি করতে পারি, একাধিক প্যারামিটারও পাস করতে পারি। যেরকম ভাবে আমি দিচ্ছি কি এখানে 38, কমা আমি দিচ্ছি 39, কমা তারপর দিচ্ছি 45, ঠিক আছে। এভাবে আমি কি করতেছি, একাধিক প্যারামিটার আমি এখানে পাস করে দিলাম। পাস করে দিয়ে আমি এখান থেকে এটাকে এখন ধরবো। এখানেও ধরার জন্য আমার কি নিতে হবে, একাধিক ভেরিয়েবল নিয়ে নিতে হবে। এখানে নিচে তারপর নিচে বি, কমা তারপর নিচে কি $C। তারপর আমি কি করব, এখানে এটাকে আমি কি করতে যাচ্ছি, প্রিন্ট করে দিতে চাচ্ছি। তো প্রিন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমি আলাদা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি কি $result নামে একটা ভেরিয়েবল নেব, এবং এইটার ভিতরে আমি কি করব, এগুলোকে যোগ করব। আমি এটাকে কপি করতেছি, কপি করে পেস্ট করলাম। আমি শুধু এখানে প্লাস প্লাস করে দিয়ে দিচ্ছি। আমি এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন আমি যদি এটাকে ইকো করি, আমি ইকো করলাম, ইকোতে লিখে দিচ্ছি যে রেজাল্ট ইজ, তারপর আমি এখানে কনক্রিট করতেছি, কনক্রিট করে এটাকে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি, সেভ দিচ্ছি। দেখেন আমাদের কি রেজাল্ট ইজ 122 এটা চলে আসছে। তো এটা ছিল আমাদের কি, আমরা একাধিক ভ্যালু পাস করতে পারি, নিউমেরিক ভ্যালু পাস করতে পারি, আমরা এখানে স্ট্রিং ভ্যালু পাস করতে পারি, সবকিছুই আমরা ফাংশনের মাধ্যমে করতে পারি। এবং প্রোগ্রামটা কিন্তু অনেক ছোট হয়ে গেল। আমরা যদি এই ভেরিয়েবল নিতাম, ভেরিয়েবল এ, এখানে বি সি এগুলো ডিক্লেয়ার করতাম, তারপর এখানে রেজাল্টের ভিতরে এগুলো সামেশন করতাম, তারপরে এই জিনিসটা আবার দেখেন, এই জিনিসটা আমরা কি করতেছি, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিচ্ছি, এখানে ভ্যালু অন্যগুলো পাস করে দিচ্ছি। যেরকম এখানে দিয়ে দিচ্ছি 40, এখানে দিচ্ছি হচ্ছে আমাদের কি বলে 70, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি আমাদের কত 29, এরকম ভ্যালু পাস করে দিচ্ছি। ওকে, এখন এগুলো কিন্তু অবশ্যই সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। আমি এরকম দিচ্ছি, দেওয়ার পরে এখন যদি আমি আবার রেজাল্ট রিলোড করি, দেখেন এর রেজাল্টটাও কিন্তু চলে আসবে, এই যে চলে আসছে। আমি কি করলাম, এইখানে গিয়ে আমি এটা বি এর ট্যাগ নিয়ে নিচ্ছি, বি এর, ঠিক আছে। তাহলে এই যোগটাই, এই সামেশনের কাজটাই, আমি যোগটা, এই যোগের কাজ, ধরেন আমি এরকম আমার ওয়েবসাইটে গুণের কাজ থাকবে, অনেক কিছুই থাকবে। এই বিষয়টা যদি আমি ফাংশন ছাড়া অন্যভাবে কল্পনা করতাম, তাহলে আবার নতুন করে ভেরিয়েবল নিতে হইতো, বা ওই ভেরিয়েবলের নতুন ভ্যালু পাস করতে হইতো, তারপর নতুন আরেকটার ভিতরে রেজাল্টটাকে নিতে হইতো, তারপরে কিন্তু আমরা এই প্রিন্টটা দেখতে পারতাম। কিন্তু এখানে আপনি যতবার ফাংশনটা কল করবেন, আপনি নতুন নতুন ভ্যালু দিয়ে দিবেন, সে অটো ওই ভ্যালু অনুসারে যোগ বিয়োগ করে আমাকে কি করে দিচ্ছে, প্রিন্টটা করে দিচ্ছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের ফাংশন। তো ফাংশনটা মূলত কোথা থেকে শুরু হলো, এইখান থেকে। আমি আপনাদেরকে কত 4 মিনিট টাইম দিচ্ছি, 4 মিনিটে এটা একটু প্র্যাকটিস করে ফেলেন। খুব ভালো মতো বুঝবেন, যখন প্র্যাকটিস করবেন প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে করবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। ওকে, এতটুকু প্র্যাকটিস হয়েছে? এরপরে আমাদের যেটা আমরা দেখব, এরপর আমরা দেখতেছি কি রিটার্নিং ভ্যালু, রিটার্ন। আমি কি করলাম, এগুলো সবকিছু আমি কমেন্ট করে দিচ্ছি।
ডান। এর নিচে আমি কি করব, নতুন করে আমি কোড দিচ্ছি। রিটার্ন। আচ্ছা, আমি একটা ফাংশন এখানে ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে ফাংশন নিলাম, ফাংশনের একটা নাম নিচ্ছি। আমি ফাংশনের একটা নাম যেরকম ভাবে আমি নিতে পারি কি, টেস্ট টেস্ট নামে একটা ফাংশন নিলাম, এবং এটার ভিতরে আমি কি করব, কোনো একটা কিছুকে রিটার্ন করে দিচ্ছি। আমি দিচ্ছি রিটার্ন, রিটার্ন করে আমি এখানে দিয়ে দিচ্ছি যে, তো এর উপরে আমাকে একটা, আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। আচ্ছা, দুইটা ভেরিয়েবল আমি নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে ডলার এ ইকুয়াল 20, ঠিক আছে, এবং ডলার বি ইকুয়াল 30। ডান। এখন এখানে আমি রিটার্ন করে দিচ্ছি ডলার এ প্লাস ডলার বি, ঠিক আছে। এখন যদি আমি এই টেস্ট ফাংশনটাকে এখানে কল করি, ঠিক আছে, আমি এটাকে কল করতেছি, কল করে যদি এটাকে আমি রিলোড করি, দেখেন কোনো আউটপুট আসে না। কি করতে হবে, যখন আমরা এইভাবে রিটার্ন করব, অর্থাৎ এটার ভিতরে রিটার্ন করব, তখন আমাকে কি করতে হবে, এটাকে ইকো করে দিতে হবে। এই যে এটাকে এখানে বাইরে ইকো করে দিতে হবে, ঠিক আছে। এই 50 চলে আসছে। যে রিটার্ন নিয়ে এটা আসলে একটা সিম্পল কাজ দেখাইছি। আসলে আমি রিটার্নের যে জিনিসটা বোঝাতে চেয়েছি, যদি ফাংশনের ভিতরে আপনি ইকো না করেন, দেখেন এগুলাই কিন্তু আমরা কি করেছি, ফাংশনের ভিতরে ইকো করেছি। আপনি যদি এখানে দেখেন যে ফাংশন যে তৈরি করেছি, ফাংশনের ভিতরে আমি কি করেছি, ইকো করেছি, এখানে যে ইকো করেছি। কিন্তু যখন আমি রিটার্ন তৈরি করলাম, রিটার্নের ভিতরে কিন্তু আমার ইকো নাই, কি আছে, রিটার্ন আছে। এইটাকে যখন আপনি অন্য কোথায় ওই জিনিসটাকে দেখতে চাবেন, তখন আপনাকে কি করতে হবে, এই ফাংশনটা কল করার পর এটাকে ইকো করে দিতে হবে। আচ্ছা দেখেন, এটা আমি অন্য আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি রিটার্নের জন্য। তো এর জন্য আমি কি করলাম, আমি 3টা সাবজেক্ট নিলাম। ধরেন এটা ছিল আমাদের একটা সিম্পল এক্সাম্পল, এটাকে আমি কপি করতেছি, কপি করে আমি নিচে পেস্ট করে দিই। এরপরে এটাকে আমি কি করতেছি, কমেন্ট করে দিচ্ছি। পাশাপাশি আমি আরো একটা ফাংশন তৈরি করতেছি এখানে, এটাকে আমি কপি করলাম, কপি করে ঠিক এটার নিচে আমি কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, এবং এখান থেকে আমি এটার নাম দিয়ে দিচ্ছি আমি test1। এটা হচ্ছে টেস্ট, এটা হচ্ছে কি, test1 নামে আমি এটাকে দিচ্ছি। আমি কি করতেছি, এই দুইটাকেই আমি এখানে কল করে দিলাম। একটা হচ্ছে টেস্ট, আরেকটা হচ্ছে কি, test1 নামে দুইটাকে আমি এখানে কল করে দিচ্ছি। এরপর টেস্ট থেকে আমি কিছু ভ্যালু নিব, যেরকম ভাবে আমি ভ্যালুগুলো এইভাবে নিতে পারি। আমি দেখি, দেখেন আমি কি করলাম, আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেব। প্রথমে একটা ভেরিয়েবল আমি ইকো নিচ্ছি না, ইকো করতেছি না, ঠিক আছে। এর ভিতরে এগুলো আমি কেটে দিচ্ছি, এটাও আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, সব আমি কেটে দিচ্ছি। এটাকে আমি কি করতেছি, একটা ভেরিয়েবলে নিচ্ছি, যেরকম ভাবে আমি দিয়ে দিচ্ছি যে, আমি দিচ্ছি সাম, ঠিক আছে, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি টেস্ট মেথডটাকে দিয়ে দিচ্ছি, টেস্ট ফাংশনটাকে। ওকে, এরপরে আমি কি করতেছি, এখানে আমি কিছু ভ্যালু পাস করতেছি, যেরকম ভাবে আমি কি করলাম, এখানে একটা ভ্যালু দিচ্ছি যে 74,89,35, ঠিক আছে, এরকম কিছু কমা দিচ্ছি।
এখন এই ভ্যালুগুলোকে আমি টেস্টের ভিতরে এখানে ধরতেছি। টেস্টের ভিতরে আমি ধরার জন্য কি করলাম, $a, কমা, তারপর দিচ্ছি কি $b। আচ্ছা আমি এখানে দিয়ে দিই সাবজেক্টের নাম দিব $ম্যাথ, ঠিক আছে। তারপর কমা, তারপরে দিচ্ছি কি আমি দিচ্ছি কি ইংলিশ, ঠিক আছে। কমা আমি আরো একটা দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি কি দিতে পারি, হিস্ট্রি। আমি যে জিনিসটা করতেছি এখানে আমি তিনটে ভ্যালু পাস করতেছি, অর্থাৎ আমি কোন একটা স্টুডেন্টসের তার যে মার্ক সে পেয়েছে এই মার্কের পার্সেন্টেজ বের করতে যাচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে গড়ে সে প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছে। আমি কি করলাম, এখানে আমি একটা সাম ভেরিয়েবল নিচ্ছি। সাম ভেরিয়েবলের ভিতরে এই যে এই মেথডটা আছে, এই মেথডের ভিতরে আমি কি করলাম, আমি কিছু ভ্যালু পাঠিয়ে দিলাম, মার্কগুলো এখানে পাঠিয়ে দিলাম। তো মার্কগুলো এখানে চলে আসছে, ম্যাথ, ইংলিশ, হিস্টরি এখানে একটা চলে আসছে। তো আমি এখানে এটার ভিতরে আমি এটা সাম করব। এটা কি করবো, সাম করে নিচ্ছি, যেরকম ভাবে ধরেন এখানে আমি কি করতেছি, এখানে লিখতেছি $SUM। তারপর এখানে আমি এই ভ্যালুগুলো এখানে আমি যোগ করে নিচ্ছি, যেরকম ভাবে প্রথমে আছে ম্যাথ, এটাকে নিচ্ছি, তারপর প্লাস দিলাম, তারপর নিচে ইংলিশ, এটাকে নিচ্ছি, তারপরে আবার প্লাস দিলাম, এই হিস্ট্রিটাকে নিচ্ছি। ওকে, ডান। এখন এই যে সামটা আছে, সামটাকে আমি এখানে কি করলাম, রিটার্ন করে দিচ্ছি। দেখেন এখানে আমি কি করে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি। এই যে মেথড, অর্থাৎ এই যে ফাংশন, প্রথম ফাংশনে আমি কি করলাম, যে কাজটা করেছি সেই কাজটাকে এখানে কি করছি, রিটার্ন করতেছি। এরপর আমি আরো একটা কাজ নিচ্ছি এখানে, সেখানে আমি কি করব, এই যে আমাদের টেস্ট 1 আছে, এই টেস্ট 1 এর ভিতরে এই যে সামটা আছে কি করতেছে, এগুলো সব যোগ হয়ে রিটার্ন হয়েছে। রিটার্ন হয়েছে কোথায়, আমাদের এই মেথডে, এই ফাংশনে রিটার্ন হয়েছে। কি করছে, আবার সাম ভেরিয়েবলে চলে গেছে। আমি কি করতেছি, এই সাম ভেরিয়েবলের যে ডাটাটা আছে, এখানে যে জিনিসটা আছে, এটা আমি আবার টেস্ট 1 এ পাস করে দিলাম। অর্থাৎ এখান থেকে কিন্তু রিটার্ন হয়ে আসছে এখানে, ঠিক আছে। রিটার্ন হয়ে আমি এটার মধ্যে যে কারিকুলাম গুলো ঘটলো সেটাকে আমি কি করলাম, টেস্ট 1 এ পাস করে দিচ্ছি। এখন টেস্ট 1 থেকে আমি আবার এটাকে রিসিভ করতেছি, যেরকম ভাবে আমি নিচে কি $p নামে আমি এটাকে রিসিভ করতেছি। রিসিভ করার পর এরপর আমি এটাকে এখন এটার আলাদা আরেকটা ভেরিয়েবল দিচ্ছি, আমি $পার্সেন্টেজ নামে একটা ভেরিয়েবল দিচ্ছি, ইকুয়াল দিয়ে এই পি এর মধ্যে কিন্তু আমার সবকিছু আছে, হ্যাঁ, পি এর মধ্যে আমার সবকিছু আছে। আমি এটাকে নিলাম, তারপরে ভাগ করলাম কত দিয়ে, 3 দিয়ে, 1 2 3, তিনটা সাবজেক্ট আছে, আমি গড় বাই করতেছি, গড় নির্ণয় করতেছি, হ্যাঁ। আমি এখানে 3 লিখে দিলাম। ওকে, ডান। এখন দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তাহলে আমি যে জিনিসটা এখানে করেছি সেটা হচ্ছে কি, মেইন কাজটাই আমি কোথায় করে রেখেছি, টেস্টের ভিতরে। টেস্টের ভিতরে আমি এটা কিন্তু ইকো করে নেই, কিছু করে নেই, হ্যাঁ, এটাকে আমি রিটার্ন করে রাখছি। তো এই ভ্যালুটাকে সে আবার কি করতেছে, রিটার্ন যখন করেছি আমি এখানে টেস্ট 1 এ এটাকে আমি পাস করে দিচ্ছি, টেস্ট 1 আবার এখানে পি দিয়ে এটাকে ধরতেছে, পি দিয়ে ধরার পরে আমি এটাকে আবার ভাগ করে পার নামক একটা ভেরিয়েবলে রাখতেছি, অর্থাৎ পার্সেন্টেজ নামক একটা ভেরিয়েবলে। এখন আমি কি করতেছি, এই ফাংশনের ভিতরে এটাকে আমি ইকো করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি কি করে দিলাম, ইকো করে দিলাম। তাহলে কাজটা কি ঘটলো, আমার মেইন কাজটা এখানে কিন্তু এইটাকে কিন্তু আমি ইকো করিনি, এখানে রিটার্ন অবস্থায় আছে। অর্থাৎ এই কাজটাকে আমি অন্য ফাংশনে ইউজ করতেছি কিভাবে, দেখেন রিটার্ন, যদি আমরা রিটার্ন করি তাহলে এইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি। এটাকে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি দেখেন 66%। যদি এখানে আমি একটু ভ্যালু চেঞ্জ করে দিই,
68 আমি একটা কাজ করতে পারি, আমি এখানে একটা মেসেজও দিয়ে দিতে পারি, যেরকম ভাবে পার্সেন্টেজ, ঠিক আছে, এরকম একটা মেসেজ আমি দিয়ে দিলাম। এখন রিলোড করতেছি, ঠিক আছে, 77%। আপনি যদি এটার পর পার্সেন্টেজ সাইনটা প্রিন্ট করতে চান, এর জন্য কি করতে হবে, এখানে একটা ডট দিয়ে নিতে হবে, ডট দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই তাহলে এইভাবে আমরা কি করতে পারি, রিটার্ন জিনিসটাকে আমরা আরেকটা ফাংশনে ব্যবহার করে নিতে পারি, বা রিটার্ন করার মাধ্যমে আমি কি করতে পারি, এই জিনিসটা আমি যেখানে ইউজ করতে পারবো সেখানে এই ফাংশনটা আমাকে যদি ইকো করে দিই ফাংশনের নির্দিষ্ট কিছু জিনিস, সেটা ওইখানে কি হয়ে যাবে, আমার ইকো হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমাদের রিটার্নের উপরে, এটা ছিল আমাদের বেসিক একটা এক্সাম্পল। এরপর আরো অনেক 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 সুন্দর সুন্দর আমরা এক্সাম্পল দেখবো রিয়েল লাইফ প্রজেক্ট গুলোতে, ঠিক আছে। তো আপনারা এটা একটু প্র্যাকটিস করে নেন, আপনাদের সময় হচ্ছে 3 মিনিট। এরপরে আমাদের যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি রেফারেন্স, পিএইচপি ফাংশন আর্গুমেন্ট বাই রেফারেন্স। ওকে, ডান। এটা করার জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করতেছি, ফাংশন নিলাম, আমি এখানে এখানে ফাংশন নাম এরকম নিচ্ছে ফান উইথ রি, ঠিক আছে, ডব্লিউ মানে উইথ আর রি মানে রেফারেন্স, এরকম আর কি আমি কিছু বুঝাতে চাচ্ছি এখানে। আচ্ছা ডান। তো আমি এখন যে জিনিসটা করবো এখানে, আমি কি করলাম, এটার নিচে আমি ফাংশনটাকে কল করতেছি, ফাংশনটাকে আমি নিচে কল করে দিচ্ছি। কল করার আগে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, যেরকম ভাবে $str নামক একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এটার ভিতরে আমি কোনো একটা ভ্যালু পাস করে দিচ্ছি, যেটা এরকম হতে পারে যে আর ইউ ওয়ান্ট টু, হ্যাঁ কিছু একটা দিয়ে দিতে এরকম ভাবে, এটাই দিয়ে দেয়। ঠিক আছে, এই লেখাটা আমি এখানে লিখে দিই, সেমিকোলন দিয়ে আমি সেভ দিচ্ছি। এখন এই যে এইটাকে আর্গুমেন্ট হিসেবে আমি এখানে পাস করে দিচ্ছি, কপি করলাম, এই ভেরিয়েবলটাকে এখানে কি করে দিলাম, আমি পাস করে দিচ্ছি, এবং এইখান থেকে আমি কি করলাম, এখানে গিয়ে আমি আরো একটা ভেরিয়েবল নিলাম, ধরেন আমি লিখলাম যে স্ট্রিং, স্ট্রিং একটা ভেরিয়েবল নিলাম, এবং এই স্ট্রিং গিয়ে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি, আমি এখানে একটা কনক্রিট লিখছি ইকুয়াল, অলরেডি আমরা স্ট্রিং এর যে অপারেটর গুলো আছে সেগুলো সম্পর্কে জানি, যে ডট অপারেটর, ঠিক আছে। এবং এইখানে আমি অন্য একটা কিছু লিখে দিচ্ছি, যেরকম ভাবে আমি লিখে দিচ্ছি আর্নিং ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমি চাচ্ছি কি এইখান থেকে সে এই ভ্যালুটাকে নেবে, এই পর্যন্ত নেবে, আর ফাংশনের ভিতর থেকে সে এই জিনিসটাকে কনক্রিট করে নেবে এবং টোটালটা এসে প্রিন্ট করবে, এই জিনিসটা আমার উদ্দেশ্য। হ্যাঁ, তো আমি এখানে ইকো করে দিচ্ছি, ইকোটা আমার যেহেতু এখানে করা নেই, আমি এর ভিতরে বাইরে ইকো করে দিচ্ছি str কে, str ভেরিয়েবলটাকে আমি কি করলাম, বাইরে
সংক্ষিপ্ত করে দিচ্ছি, সেমিকোলন দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। ডান। এখন যদি আমরা এটাকে দেখি, দেখেন শুধুমাত্র কি আসছে, লার্নিং এন্ড এই পর্যন্তই আসছে। অর্থাৎ আমি এখানে যে জিনিসটাকে পাস করে দিয়েছি শুধু সে ততটুকুই প্রিন্ট করেছে, এর বেশি প্রিন্ট করে না, ওইটাকে প্রিন্ট করে। অথচ আমরা বাস্তবিকভাবে যে জিনিসটা দেখি, আমাদের কি হওয়া উচিত ছিল, এখান থেকে কিন্তু এই জিনিসটা কনক্রিট করে আসার কথা ছিল। এই জিনিসটা ফাংশনাল আর্গুমেন্ট বা এখানে আসলে কি ঘটতেছে, এখানে একটা ভ্যালু পাস হচ্ছে, ভ্যালুটা এখান থেকে যাচ্ছে। আমি অর্থাৎ এখানে যে ভ্যালুটা নিয়েছি এই ভ্যালুটাই আমি এখানে দিয়েছি, ঠিক আছে। তারপর আমি ফাংশনটাকে কল করতেছি, তারপর এটাকে আমি ইকো করতেছি। হ্যাঁ, অর্থাৎ সে ভ্যালুটাকে নিচ্ছে এবং ভ্যালুটাকেই সে প্রিন্ট করতেছে। কিন্তু আমরা যখন এটাকে রেফারেন্স হিসেবে নেব, অর্থাৎ আমি এখান থেকে যে এই জিনিসটাকে পাস করতেছি সেটা আসলে এই ফাংশনের একটা অ্যাড্রেস হিসেবে যাবে, ঠিক আছে। অ্যাড্রেস হিসাবে সে নিবে এটাকে, নেওয়ার পর এই অ্যাড্রেস থেকে সে এটাকে এখান থেকে কনক্রিট করে নেবে এবং এইটার ভিতর থেকে সে ফাংশনের ভিতরে যা পাবে এটাকেও সেখানে নিয়ে নেবে। অর্থাৎ আমি বলতে পারি কি, ধরেন আমি একটা পাত্র পাঠাচ্ছি, পাত্র ফাংশনে পাঠাচ্ছি এবং সে পাত্রের ভিতরে ফাংশনের ভিতরে যা আছে সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি এখানে। আসলে এই জিনিসটা করার জন্য আমাকে ফাংশনের এই ভেরিয়েবলটা নেওয়ার পূর্বে এখানে একটা এন্ড সাইন দিয়ে নিতে হবে। এখন যদি রিলোড করি, রিলোড করার পর এখন কি হবে, এটার মাধ্যমে এই লেখাটা আমার ফাংশনে চলে আসবে এবং এইখানেও এটা স্টোর হয়ে যাবে। এখন যদি তারপর যদি এটাকে আমি প্রিন্ট করি, দেখেন এটাও চলে আসবে। দেখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। তো স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কিছুকে পাস করি তখন কি হয়, এটার মাধ্যমে একটা ভ্যালু এখানে চলে যায়। আর যদি আমরা ভ্যালু না করে কোনো রেফারেন্স হিসাবে, কোনো অ্যাড্রেস হিসাবে এটাকে পাস করতে চাই, তো এখান থেকে গিট করার সময় একভাবে কি করতে হবে, এন্ড সাইন ব্যবহার করতে হবে। এটাই ছিল আমাদের ফাংশন আর্গুমেন্ট বাই রেফারেন্স। এটা প্র্যাকটিস করেন। টাইম অনলি 1 মিনিট। মাথা ঘুরে যাচ্ছে বেশি কথা বললেই। ওকে, ডান। এই জিনিসটাকে ভালো মতো বোঝার জন্য আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, এটা নিচেই আগে দেখাই দিই। আমি কি করলাম, এখানে ফাংশন একটার ভিতরে আমি 1 লিখে দিচ্ছি, ঠিক আছে। এরকম ভাবে আমি আরো একটা ফাংশন তৈরি করলাম, যেটার ভিতরে কি আমি 2 লিখে দিচ্ছি, ওকে। এবং আমি এই ফাংশন দুটো কলও করে দিচ্ছি। ফাংশন দুটোকে কি আমি কল করে দিচ্ছি, এটার বাইরে এটাকেও কল করে দিচ্ছি। এইখানে আমি উপরে একটা ভেরিয়েবল নিচ্ছি, এখানে ফাংশনের বাইরে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, যেরকম ভাবে আমি নিতে পারি কি ডাটা, ডাটা নিচ্ছি, সমস্যা নেই। তো ডাটার ভিতরে আমি একটা ভ্যালু নিলে ভালো হইতো, ডাটা দিয়ে আসলে কিছু বোঝায় না। আমি দিয়ে দিচ্ছি কি 80, ডাটা কি করে দিলাম, 80 আমি দিয়ে দিলাম। তারপর এই ডাটাটাকে আমি কি করতেছি, এখান থেকে কপি করে এই 1 এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাটাটাকে।
ওকে, এরপর আমি কি করতে যাচ্ছি, আমি যেটাকে এখান থেকে পাস করেছি, যেটাকে আমি কি করেছি পাস করেছি, এটাকে আমি এখান থেকে ধরবো। তো আমি এখান থেকে ধরলাম যে ভ্যালু নামে, এটাকে আমি ভ্যালু নামে ধরলাম এবং এখান থেকে আমি এন্টার করতেছি। এন্টার করে এটাকে আমি এখানে যোগ করবো, কপি করতেছি, কপি করে পেস্ট করলাম, তারপর প্লাস ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি কি 10। অর্থাৎ আমি কি করতে চাচ্ছি, আমি এখানে অর্থাৎ এখানে 80 আছে, আমি এটার সাথে কি আরো 10 যোগ করে আমি এটাকে দেখতে চাচ্ছি। ওকে ডান। তো আমি ঠিক এটা নিচে অর্থাৎ 1 এর নিচে আমি কি করব, ইকো করে দেব। আমাদের ইকো আছে এখানে, আমি এটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ধরেন আমি লিখে দিচ্ছি, আমি এখানে একটা লিখে দিচ্ছি ভ্যালু এইচ। ঠিক আছে, ভ্যালু এইচ আমি এরকম কিছু করে তারপর ডট দিলাম, কনক্রিট করলাম এবং এটার ভিতরে আমি কি করতেছি, ডাটাটাকে প্রিন্ট করে দিচ্ছি, ডাটাটাকে প্রিন্ট করে দিলাম। এখন আমি এটাকে রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন এখানে কি শুধু 80 আসছে, আমার কিন্তু 90 ওটা যোগ হয়ে আসেনি। আমি কি করতেছি, এই যে উপরে লেখাটা আছে না, উপরে ফাংশনটার কাজটাকে আমি একটু কমেন্ট করে রাখতেছি। এখন 2 নম্বর যে ভেরিয়েবলটা আছে, 2 নম্বর যে মেথডটা আছে, এটার মাধ্যমেও এটার মধ্যেও আমি কি করতেছি, ডাটাটাকে পাস করতেছি এবং এইখান থেকে আমি এটা ভ্যালু এখানে কি দিচ্ছে, আমি নিচে যে ভ্যালু 1 নামে এটাকে আমি গেট করতেছি এবং এখানে আমি অ্যাড্রেস সাইনটা দিচ্ছি, দেখেন ডলার সাইন অ্যাড্রেস সাইনটাকে দিচ্ছি এবং এইখান থেকে আমি এটাকে যোগ করে দেখাচ্ছি ভ্যালু 1, তারপর দিচ্ছি হচ্ছে প্লাস, হ্যাঁ প্লাস দিয়ে তারপর ইকুয়াল দিয়ে আমি এখানে ধরেন 15 দিয়ে দিচ্ছি, সেভ দিলাম। এখন যদি এখানে আমি এটাকে প্রিন্ট করি, কপি করলাম, কপি করে এখানে আমি এটাকে প্রিন্ট করতেছি। ওকে, আর এইখানে আমি একটা বি এর ট্যাগ নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে ডট বিএস, সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখন যদি রিলোড করি, দেখেন এটা কি আমার ভ্যালু এই যে 80 চলে আসছে, তারপর হচ্ছে আর্গুমেন্ট এরর আসতেছে। আচ্ছা কি করেছেন, ও আচ্ছা 2 এর ভিতরে আমি কিছুই কি পাস করে নাই। ঠিক আছে, এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিচ্ছি, এই দেখেন এটার সাথে কিন্তু যোগ হয়ে আসছে। এই জিনিসটাই আসলে এখানে সংঘটিত হচ্ছে, অ্যাড্রেসের মাধ্যমে যেটা হচ্ছে, সে কি করতেছে, একটা অ্যাড্রেস পাস করতেছে, আর যখন আমি স্বাভাবিকভাবে এটাকে পাস করতেছি তখন সে এই, এরপর আমাদের আছে ভেরিয়েবল ফাংশন, অর্থাৎ আমরা ফাংশনের জন্য কি করব, ভেরিয়েবল তৈরি করব, সেটাকে ক্রিয়েট করব। দেখুন কিভাবে এটা করে। এটা করার জন্য আমি কি করতেছি, প্রথমে একটা ফাংশন আমি তৈরি করতেছি। ফাংশন ক্রিয়েট করলাম, লিখতেছি var, ঠিক আছে, ঠিক আছে। এরপরে এইখানে আমি কিছু একটা কল করে দিচ্ছি, এখানে কিছু একটা প্রিন্ট করে দিচ্ছি, ইকো, ইকো আমি দিয়ে দিচ্ছি কি, ধরেন দিয়ে দিচ্ছি যে বার্নার, তারপর সেমিকোলন দিয়ে সেভ করে দিলাম। এরপর এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের যে নামটা আছে, এইটার আমি একটা ভেরিয়েবল তৈরি করব, এটার বাইরে আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, যেরকম লিখতেছি যে
ডলার টেস্ট বা আচ্ছা ওটা উপরে দিয়ে দিয়েছে টেস্ট পাম, ঠিক আছে। তারপরে ইকুয়াল দিয়ে আমি ফাংশনের নামটা কোটেশন অথবা ডবল কোটেশনের ভিতরে নিয়ে নিচ্ছি। অর্থাৎ ফাংশন যে আমি তৈরি করেছি এই ফাংশনটার আমি একটা ভেরিয়েবল তৈরি করতেছি, এইখানে আমি ভেরিয়েবল তৈরি করেছি। এখন এই ভেরিয়েবলটাই একটা ফাংশনের মধ্যে কাজ করবে। আমি এটাকে কপি করলাম, এখন আমি এটাকে কল করে দেব। দেখেন এখানে আমি কি করতেছি, এটাকে কল করে দিচ্ছি, সেমিকোলন দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমরা দেখি যে লার্নিং এই লেখাটা শো হবে, দেখেন লার্নিং চলে আসছে। অর্থাৎ আমি কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এই ফাংশনের জন্য আমি আবার কি করলাম, আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি ফাংশনটাকে নিলাম, এটার ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি। এখন এই ভেরিয়েবলটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে আমি কি করতে পারবো, এটা ইকো করে এটার কাজটা আমি দেখতে পারবো। আচ্ছা ডান, আমি কি করতেছি, এই যে ভেরিয়েবলটা তৈরি করেছি এইটার ভিতরেই আবার আমি কি করতে পারি, আর্গুমেন্টও পাস করতে পারবো। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি কি, ধরেন এখানে আমি লিখতেছি একটা এন্ড ও যোগ করে দিচ্ছি এন্ড, আর এখানে লিখে দিচ্ছি যে আর্নিং, ঠিক আছে, আর্নিং এই লেখাটা দিয়ে দিচ্ছি। আর এই লেখাটাকে এখান থেকে আমি একটা কোনো একটা ভেরিয়েবল দিয়ে এটাকে ধরতেছি, ডলার স্টিয়ার। এখন এটাকে আমি কি করব, এটার পরে প্রিন্ট করে দিতে চাচ্ছি, আমি ডট দিয়ে পরে প্রিন্ট করে দিচ্ছি। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখেন লার্নিং এ লার্নিং লেখাটা চলে আসছে। কি করতে হবে আমাকে, এটার পরে একটা স্পেস দিলে একটা স্পেসও নেবে। এরপর আসেন রিকারসিভ, আচ্ছা এরপরে আসেন রিকারসিভ ফাংশন। কি করতে হবে, ফাংশনটাকে আমি কি করব, আমি একটা কাজ, অর্থাৎ আমি চাচ্ছি কি ফাংশনটা যেন বারবার কল অটোমেটিক কল হয় এবং সে যেন যে কাজগুলো আমি করাইতে চাচ্ছি বারবার সেটা যেন হতে থাকে। এগুলোকেই আমরা ফাংশনের ভিতরে ফাংশনটাকে যখন কল করব এভাবে করতে পারি। দেখেন আমি থেকে ফাংশন তৈরি করলাম, তারপরে ফাংশনের ভিতরে আমি কি করতেছি, এখানে একটা মেথড নিচ্ছি, আমি একটা নাম নিচ্ছি যেরকম ভাবে ডিসপ্লে নিচ্ছি ফাংশনের নাম। ডান। তো এরপরে আমি কি করব, এখানে আমি একটা কাজ করতে চাচ্ছি যেরকম ভাবে ফর লুপে যে জিনিসটা করে না, লুপ গুলো ব্যবহার করে যেটা করে সেই জিনিসটা আমি সংগঠিত করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, এখানে আচ্ছা আমি ফাংশনটাকে কল করতেছি, এখানে আমি এখানে ফাংশনটাকে কল করলাম, কল করে আমি ফাংশনটা থেকে একটা ভ্যালু নিচ্ছি, অর্থাৎ ফাংশনটার ভ্যালুটা 1 থেকে স্টার্ট হবে, ইনিশিয়াল ভেরিয়েবলটাকে নিচ্ছি। তারপরে এখানে ধরতেছি আমি এখানে ডলার আমি দিচ্ছি যে ভাল, ঠিক আছে। এখন আমি বলতেছি কি ভাল, ইফের মধ্যে বলতেছি ভাল লেস দ্যান ইকুয়াল 10, যতক্ষণ না 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমার কন্ডিশনটা চলতে থাকবে, কন্ডিশনটা কি চলতে থাকবে। এবং প্রত্যেক ধাপে দেখেন এখন আমি যেটা করব, যেটা আসলে আমি রিকারসিভ দিয়ে বুঝাচ্ছি, ফাংশনের ভিতরে আবার ফাংশন কল করতেছি। দেখেন এই যে ফাংশনটাকে আমি আবার এখানে কল করতেছি, এখানে বলে দিচ্ছি কি যে প্রত্যেক ধাপে সে কি করবে, এক এক করে বৃদ্ধি করবে। কি করলাম, এখানে দিয়ে দিচ্ছি +1। যখন ফাংশনটা একবার কল হবে করবে, তারপর আবার কল হবে, অর্থাৎ এখানে ইফ কন্ডিশন দিয়ে সে কি করবে, আবার কল হবে, স্টোর হবে।
ওই যে ভেল ভেল যে ভেলটা নিয়েছি আমি সেটাকে এখানে ইনপুট করবো। ভেলটাকে করতেছি স্বাভাবিকভাবে ভেল ইনপুট করলে আমার শুধু ওয়ান প্রিন্ট হবে, কেননা একবারই আমার আছে। ঠিক আছে, তারপরে আমি কি করলাম, এখানে আমি ডট দিয়ে তারপরে এখানে একটা ডিলেটটা নিয়েছি কারণ নিচে আছে। ডিসপ্লে যে ফাংশনটা এই ফাংশনটা কল করেছে প্রত্যেক ধাপে ধাপে সে এক করে বৃদ্ধি তাস তাস তুই আবার হোস্ট। বৃষ্টি তুমি চুপ করবা। তাস তুই হোস্ট হলে আমার খুব মজা লাগে, কি জানি কেন তাইতে। আমার কিন্তু খুব মন খারাপ, কিন্তু তারপর তুই হোস্ট হলে হাসি আসছে আমার মুখে, কেন? কি জানি, সেটাই তো। মনে হচ্ছে তুই একটা পদ পেয়েছে, হোস্ট। যেদিন গোস্ট হবে সেদিন তো তাসমিন আপু তুমি কণ্ঠটা আজকে স্লো সাউন্ড কম আসে কেন আজকে? না আমার খেয়ে ক্লাস করছে তো ইয়ারফোনে তাই। সমস্যা হয়েছে স্যার। আচ্ছা স্যার একটা প্যাকেট নিয়ে স্যার আসবা। স্যার ভুল কথা, স্যার সে আর না হচ্ছে খেয়ে ক্লাস করছে। ও আচ্ছা। চিনি চিনি নেবে, হ্যাঁ এই চা খাওয়াবি কিনা আমারে? ভাই আপনি চা খাওয়াবেন? আমরা এখান থেকে পিক পাঠাই দিব। বৃষ্টি এক কাপ চা বানাই দে তো। আরে আমারও দরকার, মাথা যন্ত্রণা করছে টেনশনে। পরমা ম্যাম এখন ক্লাস দিছে, আমি করবো না ওই মহিলার ক্লাস, মহিলা আমাকে মেরে ফেলল, বিরক্তকর মহিলা। তার ক্লাস শুরু করার কথা 3টায়, এখন 4টার দিকে সে ক্লাস শুরু করছে। করো না ক্লাসটা। বুঝছি। বের হবে কখন? বাস তুই হোস্ট। একটু বের হবে কখন তুই? আমি বের হব এই তো 5টা 20-এর দিকে। আচ্ছা যা। যাই, বাবু যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল, পুরো যাই একবার ঘুরে আসি।
উফ, আচ্ছা দেখেন এরপরে, আচ্ছা এর মধ্যে আবার 10 মিনিটের সিগন্যালও আসছে, এতে ডিস্টার্ব করে 10 মিনিটের সিগন্যাল। রিকার্সিভ ফাংশনটা ব্যবহার করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ফ্যাক্টোরিয়াল ভ্যালু সম্পর্কে সবাই জানি, ফ্যাক্টোরিয়াল ভ্যালু। রিকার্সিভ ফাংশন ব্যবহার করে আমরা ফ্যাক্টোরিয়াল ভ্যালু বাইর করতে পারি। আমরা যে জিনিসটা ফর লুপ বা বিভিন্ন লুপের মাধ্যমে যে জিনিসটা করতে পারি, সেই জিনিসটাই আমরা ফাংশনের মাধ্যমে খুব সহজে এবং অল্প কোডের মাধ্যমে সেটা করতে। দেখেন এটার জন্য
দেখেন আমি কি করলাম, এখানে একটা ফ্যাক্টোরিয়াল ফাংশন ক্রিয়েট করতেছি। এরপরে আমি এখান থেকে যে ভ্যালুটা এখান থেকে নিচ্ছি 1 নিচ্ছি বা যেটাই আমি নিব সেটাকে আমি কি করতেছি এখানে আবার চেক করতেছি। চেক করে আমি বলতেছি ইফ ভ্যাল ইকুয়াল 0, যদি ভ্যালুটা 0 হয়, ঠিক আছে, তাহলে সে কি করবে, রিটার্ন করবে 0। দেখেন এখানে আমি দিচ্ছি কি রিটার্ন 1, সে 1 রিটার্ন করবে। অর্থাৎ যখন আমরা ফ্যাক্টরিয়াল বলতে কি বুঝি, অর্থাৎ কতগুলো সংখ্যার ধারাবাহিক গুণফল। যদি আমি 5 দিই তাহলে 5, 4, 3, 2, 1 এগুলোর গুণফলগুলোকে আমরা কি করি, এটা এইভাবে আমরা ফ্যাক্টরিয়ালের মানগুলো বের করি। ঠিক আছে, সেই জিনিসটা আমি এটার মাধ্যমে করতে যাচ্ছি। তো প্রথম আমি যে কন্ডিশনটা দিয়েছি সেটা হচ্ছে কি, যদি এখান থেকে যে ভ্যালুটা আমি নিব, যেই সংখ্যাটার আমি ফ্যাক্টরিয়াল বের করতে যাচ্ছি সেই সংখ্যাটাকে আমি কি করতেছি, চেক করতেছি। যদি এটা 0 হয় তাহলে সেটাকে রিটার্ন 1 করবে। অর্থাৎ আমরা জানি যে যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 0 দিয়ে গুণ করি সেটা 0 হয়ে যায়। তো এই জন্য যখন ফ্যাক্টরিয়ালটা সে গুনতে গুনতে 0 পর্যন্ত যাবে তখন সেটাকে 1 দিয়ে গুণ করে আমাকে আউটপুটে দেখাই দেবে। আমি এরকমটা করতে যাচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কি এলস দিয়ে দিলাম। এবং এলসের ভিতরে আমি যেটা করতেছি, এলসের ভিতরে আমি কাজটা করে দিব, 0 ছাড়া যেগুলো পাবে সেগুলোকে আমি রিটার্ন করে দিচ্ছি। যেরকম ভাবে আমি প্রথমে দিচ্ছি কি, আমার যে ভ্যালুটা আছে, যে ভেরিয়েবলটা আসতেছে, যে ভ্যালুটা এখান থেকে নিচ্ছি, যেটার আমি ফ্যাক্টরিয়াল বাইট করব সেটাকে আমি নিচ্ছি। তারপর এটার সাথে আমি গুণ করতেছি কাকে, আমি গুণ করতেছি এই যে ফ্যাক্টরিয়ালের ভিতরে যে ভ্যালুটা আছে, এই যে এটাকেই দেখেন, আমি আবার এইটাকে এইটার ভিতরে কল করতেছি। এটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। হ্যাঁ, আমি কল করে বলতেছি কি, আমাদের এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাকে সে প্রত্যেকবার কি করবে, প্রত্যেকবার কি বলে -1 করে যে ভ্যালুটা আসবে সেটার সাথে আমার এই যে ভ্যালুটা আছে এটাকে সে গুণ করবে, গুণ করে আমাকে আউটপুটটা দেখাবে। তো আমি এখানে এটাকে সেমিকোলন দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এখানে একটা ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, যেরকম ভাবে আমি দিয়ে দিচ্ছি 5। ওকে, ডান। তো আমি এখন যদি এটাকে সেভ করি, আমি যদি এটাকে রিলোড করি, দেখেন এটাকে আমাকে হয়তো ভেরিয়েবলে নিতে হবে অথবা এটাকে আমাকে ইকো করে দিতে হবে। আমি এখানে ইকো করে দিচ্ছি, ইকো। আমি এটাকে সেভ দিলাম। সেভ করার পর এখন যদি আমি রিলোড করি, দেখেন 120 চলে আসছে। 120 কিভাবে আসতেছে, 5 4 20, তারপর 3 20 60, তারপর হচ্ছে কি 60 দুগুণ 120, এভাবে আসতেছে। অর্থাৎ প্রথমে আসতেছে কি 5, তারপর ইনটু 4, ইনটু 3, ইনটু 2, ইনটু 1। ঠিক আছে, যখন আমি এখানে 0 পাচ্ছি তখন সেটাকে কি আবার 1 নিয়ে নিচ্ছে। 1 নিয়ে এটাকে সে ধারাবাহিকভাবে চলতেছে, ফাংশনে কি করতেছে, ধারাবাহিকভাবে চলতেছে। আমরা ফর্মুলায় জানি কি 1 পর্যন্ত সে গুণ করে যেটা আমি তৈরি করতে, সে 0 পর্যন্ত নিচ্ছে। তো আমি যখন এখানে 0 পাচ্ছে তখন সে 1 দ্বারা কনভার্ট করে আমাকে ওই গুণফলটা দেখাই দিচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমি অন্য একটা সংখ্যা নিই, যেরকম ভাবে আমি যদি 6 নিই, 6 এর আউটপুটে যদি আমি দেখি ফ্যাক্টরিয়াল ভ্যালুটা, দেখেন চলে আসছে 720। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, রিকার্সিভ ফাংশনের মাধ্যমে। আসলে আমি এখানে কি করতে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে কি, রিকার্সিভ ফাংশনটা আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। রিকার্সিভ ফাংশনটা আমরা ফাংশনের ভিতরেই কল করি এবং এই ফাংশনটাকে আমি বারবার এটাকে কল করার মাধ্যমে আমি একটা নির্দিষ্ট কাজ এর মাধ্যমে সম্পাদন করি। ঠিক আছে, আপনারা এই রিকার্সিভ ফাংশনের এই দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করেন। কয় মিনিট সময়? 3 মিনিট টাইম হচ্ছে 3 মিনিট করে ফেলুন সবাই। স্যার এই ফ্যাক্টোরিয়াল সিরিজের যোগ সম্ভব এটার মধ্যে স্যার? হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল সিরিজটা এটা মানে যোগ করা সম্ভব? সিরিজটার যেটা দেখালেন এখন ফ্যাক্টোরিয়ালটা, এটার যে ফ্যাক্টোরিয়াল ভ্যালুগুলো বের হলো এটা কি যোগ করা সম্ভব স্যার রিকার্সিভ ফাংশনের মধ্যে? যোগ করবেন, যোগ ফ্যাক্টোরিয়াল সিরিজটা ধরেন যে এগুলোর যোগ ফল যদি একসাথে করা যায় এটার মধ্যে, এটা সম্ভব কিনা স্যার? এটাতে এই যে দেখেন গুণের জায়গায় আপনি যোগ দিয়ে না স্যার, গুণের জায়গায় যোগ দিলে তো ফ্যাক্টোরিয়াল থাকছে না। আমি বলছি যে ফ্যাক্টোরিয়াল যে সিরিজটা আছে স্যার,
এই 5 পর্যন্ত মানে কন্টিনিউয়াসলি গুণ হচ্ছে, এটা একটা এর সাথে আরেকটি, এইটারই রেজাল্টটাকে স্যার আবার মানে সামেশন হিসেবে দেখানো সম্ভব কিনা? মানে নরমালি আমরা লুপ ব্যবহার করে করতে পারি, কিন্তু স্যার রিকার্সিভ ফাংশন এটা করা যাবে? আচ্ছা, এটা প্র্যাকটিস করার সময় আর পাচ্ছেন না, আমি পরের সেকশনে যাচ্ছি। এবার গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলস, এটা প্র্যাকটিস করতে চাচ্ছেন? 1 মিনিটে পারবেন? সাউন্ডও শুনতে পাচ্ছি না কারো। কেউ কি কথা বলতে চান? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? খুবই আস্তে। এটা হয়ে গেছে, আপনি অন্যটা করতে পারেন। ওকে, ডান। আচ্ছা দেখেন, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলস। এটা দেখানোর জন্য আমি কি করলাম, এখানে আমার আচ্ছা এটাকে আমি আগে প্রথমে এটাকে হাইড করে দিচ্ছি। আমি এখানে একটা ফাংশন তৈরি করতেছি। এখানে আমি কি করলাম, একটা ফাংশন তৈরি করলাম। আচ্ছা, ফাংশন আমি এটা নাম রাখতেছি, এই যে এখানে নিচে লোকাল নামে একটা ফাংশন, লোকাল ভার, লোকাল ভার এরকম কি একটা ফাংশন নিলাম। এটার ভিতরে কি করতেছি, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, যেরকম ভাবে ডলার stn নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এটার ভিতরে আমি কিছু লিখে দিচ্ছি, যেরকম ভাবে আমি লিখতেছি কি লিখতেছি। আচ্ছা, আমরা এত কিছু না লিখে এখানে সিম্পল ভাবে আমি নিয়ে দিচ্ছি প্রিন্ট, ঠিক আছে। সেমিকোলন দিয়ে আমি সেভ করলাম, সেভ করে আমি এটাকে ইকো করতেছি, ইকো ইকো দিচ্ছি, ইকো দিয়ে নাম নিয়ে নিচ্ছি, এটা কপি করলাম। এরপর আমি এখানে একটা দিচ্ছি যে ভ্যালু ইনসাইড ফাংশন, ঠিক আছে। তারপর এখানে আমি ডট দিলাম, ডট ক্লিক করে এটাকে প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা, ডান। তো এরপরে আমি নামটা যেহেতু এখানে প্রিন্ট করছি, আমি এটাকে বাহিরেও এটা প্রিন্ট করে দিচ্ছি, ওকে। এবং এখানে আমি লিখে দিচ্ছি যে আউটসাইড ফাংশন, আউটসাইড ফাংশন। আর এখানে আমি ফাংশনটাকে ফলো করে দিচ্ছি, এখান থেকে আমি কি করতেছি, এটাকে কল করে দিচ্ছি। সেমিকোলন দিয়ে আমি সেভ করলাম, সেভ করে এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখেন এটাকে আমি রিলোড করতেছি, আমাদের কোনো রেজাল্ট আসেনি। এই যে সেমিকোলন আমি এখানে দিলে, এখানেও আমি সেমিকোলন দিলে, ডান। সেভ করতেছি, এখন রিলোড করতেছি, ঠিক আছে। দেখেন ভ্যালু ইনসাইড ফাংশন এই রেজাল্টটা আসছে, বাট ভ্যালু আউটসাইড ফাংশনের জন্য কি দিচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল নাম ইন, এই এররটা সে ধরতেছে। ওকে, ডান। তো আমি এটা কি করলাম, এটাকে আমি কপি করলাম, কমেন্ট করলাম, এবং এটাকে আমি এখানে পেস্ট করলাম। অর্থাৎ আমি কি করতেছি, এটাকে বাহিরে ডিক্লেয়ার করেছি। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি রিলোড করি,
দেখেন ভ্যালু আউটসাইড ফাংশন এটা চলে আসছে, বাট ভ্যালু ইনসাইড ফাংশনের জন্য কি করেছে সে একটা এরর ধরেছে। আমি কি করতেছি, এটার পরে একটা বি এর ট্যাগ নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমি নিতে পারি এরকম বি এর ট্যাগ আমি নিয়ে নিচ্ছি এখানে, আর এটাকে আমি এখানেও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি এটা সেভ করলাম। সেভ করে এখন যদি আমি এটাকে রিলোড করি, দেখেন আমাদের ইনসাইড ফাংশনে এরর ধরেছে আনডিফাইন্ড ভেরিয়েবল নাম, আর আউটসাইড ফাংশনে কি করছে আমার আউটপুটে দেখাচ্ছে। তো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে কি, যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে আমাদের ফাংশনের ভিতরে নেব, তখন সেটাকে আমরা কি শুধুমাত্র ফাংশনের ভিতরে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আর যখন আমি কোনো একটা ভেরিয়েবলকে বাহিরে ফাংশনের বাহিরে ডিক্লেয়ার করব, সেটাকে আমি ফাংশনের বাহিরেই অ্যাক্সেস করতে পারবো। তো আমি যদি এই ভেরিয়েবলটাকে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে, দেখেন যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, এখানে পিএইচপিতে একটা কিওয়ার্ড থাকে যেটার নাম হচ্ছে গ্লোবাল। এই কিওয়ার্ডটা আমাকে লিখে নিতে হবে। এখন আমি সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দিয়ে যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি রিলোড দিই, দেখেন আমার দুইটাই আউটপুট চলে আসছে, ভ্যালু ইনসাইড ফাংশন এবং ভ্যালু আউটসাইড ফাংশন। তাহলে আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলের একটা অ্যাক্সেসিবল স্কোপ অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করেন 2 মিনিট সময় নিয়ে। ওকে ডান। এরপর দেখবো আমরা পিএইচপি অ্যারে। পিএইচপিতে আমরা যে ডেভেলপমেন্টের কাজগুলো করব, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজেবল একটা বিষয় হচ্ছে অ্যারে। ঠিক আছে, এটা আমাদের অসংখ্য কাজে আমরা এই অ্যারে গুলোকে ব্যবহার করব। অর্থাৎ আমরা যে ডাটাবেজে ডাটাগুলোকে রাখবো, তো ডাটা তো অসংখ্য ডাটা থাকবে, নেম থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, তারপর আমরা যদি কোনো পোস্টের জন্য ক্রিয়েট করে থাকি, পোস্টের আর্টিকেল থাকবে, ইমেজ থাকবে, তারপর পোস্টের টাইটেল থাকবে। ঠিক আছে, এখন আমি যদি এগুলো একটা একটা ভেরিয়েবল করে তারপর যদি গিট করি, তাহলে কিন্তু আমার এটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আমরা কি করব, অ্যারের মাধ্যমে এগুলোকে নিয়ে আসবো এবং আমি একটা একটা ধরে সেগুলো কি করব, প্রিন্ট করব। এই জন্য পিএইচপি অ্যারের ব্যাপারে আমাকে অনেক গুরুত্ব দিতে হবে আমাদের সবাইকে। পিএইচপি অ্যারেটা আমরা কিভাবে তৈরি করি দেখেন, আমি এটাকে কমেন্ট করে রাখতেছি। ঠিক এটার পরে আমি কি করলাম, এটাকে সেভ করে দিচ্ছি। আমি ঠিক এইটার নিচে আমি কি করতেছি, পিএইচপির জন্য অ্যারে তৈরি করতেছি। তো অ্যারেটা আমরা যেভাবে তৈরি করতে পারি, আমি এখানে প্রথমে কি করব, অ্যারের জন্য একটা ভেরিয়েবল নিব, যেরকম ভাবে আমি নিচে কি স্টুডেন্টস,
স্টুডেন্টস নামে আমি কি করতেছি, একটা অ্যারের নাম নিচ্ছি ইকুয়াল দিয়ে। জাভাস্ক্রিপ্টে করতাম কি, এখান থেকে আমরা অ্যারেটা লেখা শুরু করতাম, কিন্তু পিএইচপি তে করতে হবে কি, এখানে অ্যারে নামক একটা কিওয়ার্ড নিতে হবে আরেকটা। তারপর এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, জাভাস্ক্রিপ্টে আমরা নিতাম এরকম থার্ড ব্র্যাকেট, পিএইচপি তে নিতে হবে কি আমাকে ফার্স্ট ব্র্যাকেট। আমি স্টুডেন্টের কিছু নাম এখানে নিতে চাই। এখন পিএইচপি তে হচ্ছে অ্যারে গুলো তিন ধরনের, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে, এবং থার্ড হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ইন্ডেক্স অ্যারের ভিতরে কি হয়, আমাদের যে ভ্যালুগুলো থাকে, আমরা এর মধ্যে স্টুডেন্ট নিয়েছি, স্টুডেন্টের কিছু নাম আমরা এখানে রাখবো, তো ভ্যালুগুলো সে ইন্ডেক্স আকারে আমার অ্যারের মধ্যে সাজানো থাকে। ধরেন এখানে আমি কি করতেছি, কিছু স্টুডেন্টের নাম নিচ্ছি, যেরকম ভাবে আমি নিলাম যে শফিক, কমা দিয়ে আমি আরেকটা নাম নিচ্ছি যেরকম ভাবে রফিক, হ্যাঁ, কমা দিয়ে তারপরে আমি আরেকটা নাম নিচ্ছি যেরকম ভাবে মান্নান, হ্যাঁ, তারপর আরেকটা নাম নিচ্ছি যেরকম ভাবে আমি রুবেল। ঠিক আছে, এরকম কিছু নাম আমি নিয়ে নিচ্ছি। ডান। আমি এখন এটাকে যদি সেভ দিই, সেভ দিয়ে যদি এটার ভ্যালুটা আমি দেখতে চাই, আমাকে কিভাবে দেখতে হবে দেখেন, আমি কি করতেছি, ইকো করতেছি, ইকো ইকো করলাম। ইকো করে আমি প্রথমে কি করতে হবে, আমাকে আমার যে অ্যারেটা আছে, অ্যারের নামটা আমি এখানে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর তারপর আমাকে কি করতে হবে, এখানে ব্র্যাকেট দিতে হবে। জাভাস্ক্রিপ্টের মধ্যে এই একই সিনট্যাক্স ছিল, আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে চাইতাম এভাবে আমাকে নিতে হতো। তো এখানে আমরা কি করতাম, এটাকে 0, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আমি কি করতে যাচ্ছি, লুপের নামটাকে প্রিন্ট করতে যাচ্ছি, এটা হচ্ছে 3 নামক ইন্ডেক্সে আছে, তো আমাকে এখানে কি লিখতে হবে, 3 লিখে দিতে হবে। আমি এটাকে সেমিকোলন দিয়ে সেভ করে দিচ্ছি। দেন আমরা যদি এটার আউটপুট দেখি, দেখেন এখানে কি হচ্ছে, রুবেল প্রিন্ট হয়ে গেছে। এখন আমি কি করতে যাচ্ছি, এগুলো সবগুলো আমি প্রিন্ট করতে যাচ্ছি, তার আগে আমি এখানে কি করতেছি, একটা বিআর ট্যাগ নিয়ে নিচ্ছি। দেখেন এখানে কি করলাম, আমি এটা বিআর ট্যাগ নিয়ে নিলাম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলো নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 0 ইন্ডেক্স, এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি 2, এখানে দিচ্ছি কি 3। ওকে ডান। এখন আমি সেভ দিয়ে এটাকে যদি আউটপুটে দেখি, তাহলে দেখবো কি আমাদের শফিক, রফিক, মান্নান, রুবেল এগুলো কি সব প্রিন্ট হয়ে আসছে। তো এটা হচ্ছে টেস্টিং এর জন্য আমরা এইভাবে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। ধরেন ডাটাবেজের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোকে আমি কি করছি, এইভাবে ধরে নিয়ে আসছি। ধরে নিয়ে আসার পর আমি ভ্যালুগুলোকে নির্দিষ্ট এক জায়গায়, তো এগুলো আমরা প্রিন্ট করবো না, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু প্রিন্ট করবো। তো আমি অ্যারে আকারে এইভাবে প্রিন্ট করে দিতে পারি। অ্যারের নামটা নিয়ে তারপর এটার ভিতরে যে আর্গুমেন্টটা পাস করে দেব, ধরেন এখানে আমি 0 লিখে দিয়েছি, 0-তে সে যাকে পাচ্ছে সেটাকে সে প্রিন্ট করে দেবে। আমরা এই জিনিসটাই আরেকটা পদ্ধতিতে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে কি, তার আগে আমি দেখি, দেখেন এখানে আমি কি করলাম, এগুলো সব স্ট্রিং ভ্যালু আমি দিয়েছি, হ্যাঁ। আমি যদি এখানে অন্য কোনো ভ্যালুও দিই, এরকম ভাবে আমি দিচ্ছি কি 3 দিচ্ছি, এরকম একটা ভ্যালু দিচ্ছি আমি, ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু সে প্রিন্ট করবে। কন্ট্রোল ডি দিচ্ছি, এটাকে আমি কি করলাম 3 দিলাম, এটাকে আমি 4 করে দিচ্ছি। ডান, সেভ। এখন যদি এটার আউটপুট আমরা দেখি, দেখেন এখানে আমাদের স্ট্রিং ভ্যালুর সাথে আমাদের কি হচ্ছে, আমাদের নিউমেরিক ভ্যালু কিন্তু অ্যারেতে আমি নিতে পারতেছি এবং সেটাকে আমি প্রিন্ট করেও দেখতে পারতেছি। অ্যারেতে আমরা কি করতে পারবো, যে কোনো ধরনের ভ্যালু আমি নিতে পারবো এবং সেটাকে আমি প্রিন্টও করতে পারবো। এই জিনিসটাই আমি এখানে দেখাতে চেয়েছি আসলে। এরপরে আসেন, এই জিনিসটাকে আমি এইভাবে প্রিন্ট করেছি, আমি চাচ্ছি কি, আমি এতগুলো নিয়ে আমি প্রিন্ট করবো না, আমি সিম্পল ভাবে দেখতে চাচ্ছি জিনিসটা। আমি এটা কমেন্ট করলাম, আরো একটা ভাবে আমি এটাকে টেস্ট করতে পারি।
সেটার নাম হচ্ছে কি প্রিন্টার। এটা শুধু অ্যারের জন্যই আমরা ইউজ করে থাকি প্রিন্টার। এটার ভিতরে আমি কি করব, এই যে স্টুডেন্টস যে ভেরিয়েবলটা আছে অ্যারের ভেরিয়েবল, সেটাকে আমি এটার ভিতরে পাস করে দিলাম, সেমিকোলন দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এখন যদি আমরা রিলোড করে দেখেন আমার এখানে সবকিছু চলে আসছে। তো আমি এটাকে নিচে নিচে দেখতে চাচ্ছি, এর জন্য আমরা কি করব, এটার পূর্বে HTML এর একটা ট্যাগ আছে যেটা আসলে কি করে থাকে, নিউ লাইন ক্রিয়েট করে থাকে। আমি কি করলাম, এখানে ইকো দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি যে ফ্রি, ঠিক আছে, ফ্রি। এরপরে আমি এখানে সেমিকোলন দিয়ে এটাকে সেভ করতেছি, তারপর এটাকে আমি কপি করলাম, কপি করে এটা নিচেও দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি এটা ক্লোজিং ট্যাগটা দিয়ে দিচ্ছি, না সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর রিলোড দিলে দেখেন এগুলো আমাদের নিচে নিচে চলে আসছে এবং খুব সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে আমাকে আউটপুটটা সে শো করাচ্ছে। এটা কি আমরা পিএইচপির শুধুমাত্র অ্যারের ক্ষেত্রেই আমরা এই প্রিন্টারটা ব্যবহার করে থাকি টেস্টিং এর জন্য। বিভিন্ন জায়গায় আমাদের এই জিনিসটা অনেক সুন্দরভাবে আমরা এই জিনিসটা দেখতে পারতেছি। ওকে, না এরপরে আসেন আমরা যদি এই জিনিসটা আমরা আবার আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি নির্দিষ্ট এক জায়গায় আমি একটা ভ্যালু পাস করে দিতে পারি। না আমি আরেকটা এক্সাম্পল আমরা দেখছি, সেটা হচ্ছে কি আমরা এটা ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে চাচ্ছি। আমি কি করতে চাচ্ছি, অ্যারের যে ভ্যালুগুলো আমি নিয়ে আসছি ডাটাবেস থেকে বা যেভাবেই আপনি নেবেন, সেটাকে আমি কি করতে যাচ্ছি, ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে যাচ্ছি। দেখেন আমি এখানে নিচে একটা ফর লুপ নিলাম এবং এর ভিতরে আমি একটা ইনিশিয়ালাইজ ভেরিয়েবল নিচ্ছি i, তারপরে ইকুয়াল আমি দিচ্ছি 1, অর্থাৎ ভেরিয়েবলটা শুরু হবে কোথা থেকে 1, সরি যেহেতু আমাদের ইন্ডেক্স অ্যারে এখানে কি 0 থেকে, আমি যদি 1 দিই তাহলে কিন্তু সে রফিক থেকে প্রিন্ট শুরু করবে। তো আমি কি করলাম, এখানে 0 দিচ্ছি, তারপর সেমিকোলন দিলাম। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, আমি দিচ্ছি $i, আমি দিচ্ছি কি লেস দ্যান ইকুয়াল আমরা কি করব, এখানে কত আছে 0 1 2 3 4, তো আমি কি করতেছি এখানে 4 নিয়ে নিচ্ছি। ওকে, অর্থাৎ 4 পর্যন্ত সে চলবে। ওকে, সেমিকোলন দিচ্ছি, তারপরে দিচ্ছি কি $i প্লাস প্লাস, সে কি করবে প্রত্যেক ধাপে এক এক করে বৃদ্ধি করবে। তারপরে এখানে আমি কি করব, i কে ইকো করে দিচ্ছি। আমি কি করতেছি, এই যে আইটা সেটাকে আমি ইকো করে দিচ্ছি। এই ইকোটা আমরা কিভাবে করব, প্রথমে আমি অ্যারের ভেরিয়েবলটাকে নিচ্ছি, নেওয়ার পর অবশ্যই আমি অ্যারেকে ইকো করব, এটার ভিতরে আমি ইন্ডেক্সটাকে পাস করে দিচ্ছি। যে জিনিসটা আমরা এইখানে নিতাম, অর্থাৎ এখানে 0 1 2 3, এখন এই জিনিসটা কি লুপের মাধ্যমে এই i এর মধ্যে আমার এই ভ্যালুটা ঘুরতেছে আর এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অটোমেটিকলি আমার i এর ভ্যালুটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন সে কি করবে, আমার প্রত্যেকবার সে ভ্যালুটাকে 0 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটাকে প্রিন্ট করবে, 1 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটাকে সে প্রিন্ট করবে। এইভাবে সে কি করবে, ধারাবাহিকভাবে আমার ভ্যালুগুলোকে সে প্রিন্ট করে দেখিয়ে দিবে। আমি ডট করলাম, ডট দিয়ে আমি এখানে একটা বি এর ট্যাগ নিয়ে নিচ্ছি যাতে করে নিচে নিচে আসে এগুলো, ঠিক আছে। আমি এখন এখানে সেমিকোলন দিয়ে এটাকে সেভ করলাম। ওকে, ডান। আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখেন আমার ভ্যালুগুলো সফিক রফিক সবগুলো কি আমার চলে আসছে। তাহলে অ্যারের ভিতরে যে সমস্ত ভ্যালুগুলো আমি নেব ডাটাবেস থেকে হোক যেভাবে হোক, আমি যে ভ্যালুগুলোকে নেব সেটাকে আমি ফর লুপের মাধ্যমে সবগুলো কি করতে পারি, প্রিন্ট করতে পারি। এরপরে আসেন এই যে ভ্যালুগুলো আছে এটাকে ফর লুপে আমি প্রিন্ট করেছি, আমি চাচ্ছি কি HTML এর একটা নির্দিষ্ট ট্যাগে আমি এগুলোকে প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। এমন কিছু যদি আমি করতে চাই, ধরেন আমি চাচ্ছি কি এখানে লিস্ট আকারে প্রিন্ট হবে, ঠিক আছে। আমরা কি করতাম যখন লিস্ট তৈরি করতাম ULLI ট্যাগ দিয়ে, সেরকম সে প্রিন্ট করুক। এর জন্য আমরা কি করব, এখানে আমি ফরটা যখন স্টার্ট হয়েছে স্টার্টিং এর পূর্বে আমি ইকো করে দিচ্ছি, ইকো করে এখানে কি দিয়ে দেব, আমি ইউএল ট্যাগটা এখানে দিয়ে দেব, ইউএল ট্যাগ আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে সেমিকোলন দিচ্ছি, দেন এই ইকোটার অর্থাৎ ইউএলটার ক্লোজিংটা আমি দিয়ে দেবো কোথায়, একদম এই ফর যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমি দিয়ে দেবো, সরি এখানে আমি দিয়ে দিচ্ছি কি ইউএলটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা আমার ক্লোজ হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি
এখন এখানে আমার বিয়ার ট্যাগের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা লিস্ট আকারে দেখবো, অটোমেটিক সে কি করবে, একটা বিয়ার নিয়ে নেবে। আমি এখানে কি করতেছি, এটা স্ট্রিং এর মধ্যে নিলাম, নেওয়ার পর এখানে আমি এলআইটা ওপেন করতেছি, ঠিক আছে, এবং এখানে আমি এলআইটাকে ক্লোজ করতেছি। ওকে, আমি এটাকে একটু স্পেস দিয়ে নিই। আচ্ছা, ডান, ঠিক আছে। ওকে, তারপর আমি এখানে যদি সেমিকোলন দিয়ে এটাকে সেভ দিই। আচ্ছা, এখন যদি আমরা এটা দেখি, রিলোড দিচ্ছি, দেখুন, সরি, তো আমি এইখানে আমি স্ট্রিংটাকে শেষ করতেছি, তারপর এখানে কনক্রিট করতেছি, ঠিক আছে। একইভাবে এখানে আমি এটাকে এটা কনক্রিট করে নিলাম, আমি এখানে কনক্রিট করলাম, একইভাবে এখানেও আমি এটাকে স্ট্রিংটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আবার কনক্রিট করে দিচ্ছি, সরি, ঠিক আছে। এইভাবে আমি নিয়ে নিচ্ছি। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, দেখুন শফিক, রফিক, এই সমস্ত ভ্যালুগুলো আমরা কি HTML ট্যাগে নিয়ে আসতেছি। সামনে আমরা HTML দিয়ে আমরা কিভাবে PHP এর ভ্যালুগুলো নিয়ে আসবো, HTML দিয়ে বিভিন্ন ট্যাগে আমরা কিভাবে এগুলো দেখাতে পারি, ওই জিনিসগুলো আমরা এক্সাম্পল দেখবো। দেখেন, এইটাকে আমি ওএল দিয়েও প্রিন্ট করে দেখাচ্ছি। আমি এটাকে কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি, তারপর এখানে শুধু ট্যাগের নামটা আমি কি করলাম, চেঞ্জ করে দিচ্ছি, যেরকম ভাবে আমি ওএল লিখে দিচ্ছি। ওকে, এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি রিলোড করি, দেখ 1 2 3 আকারে ওকে আমার এটা চলে আসছে। ওকে, এই ছিল আমাদের ইনডেক্স অ্যারের কিছু এক্সাম্পল, এবং অ্যারে ব্যবহার করে আমরা কিভাবে এই আউটপুট গুলো দেখতে পারি, আমরা কিভাবে আমরা বিভিন্ন HTML ট্যাগও এটা ব্যবহার করতে পারি, সেই জিনিসটারও কিছু এক্সাম্পল আমরা দেখে নিলাম। তো নামাজের টাইম আপনাদের হয়ে গেছে, ঠিক আছে। আপনারা যারা প্র্যাকটিস করতেছেন এটা করে ফেলেন। তো একই সাথে আপনাদের নামাজের সময় আমি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট 5টায় আপনাদের দ্বিতীয় মিটিং ক্রিয়েট হবে। মিটিং এর সময় বেশিক্ষণ নাই, 8 মিনিট সময় আছে। এর মধ্যে যারা পারেন প্র্যাকটিস করে নামাজে যান, আর বাকি নামাজের পরে 5টায় আমাদের মিটিংটা ক্রিয়েট হচ্ছে। সবাই কি পূর্বের ক্লাসটা প্র্যাকটিস করে গেছেন, পূর্বের এক্সাম্পলটা? यस, প্র্যাকটিস করে গেছিলাম কি? জি। কাশ্মীরি আপুর ভয়েসটা আজকে এত আসছে কেন? আহ, আমার ইয়ারফোনে প্রবলেম হয়তো বা। হ্যাঁ, একটা ইয়ারফোন কিনে নেবেন, অনেক দামি ইয়ারফোন। এই কম্পিউটারে ইয়ারফোন ইউজ করলেও কাজ হয় না, ওই কিরকম যেন আওয়াজ হয়। আচ্ছা আচ্ছা, ওটা ঠিক ঠিক হবে আছে। না। এরপরে আসেন আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা দেখব। অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে থাকে কি, আমরা যখন ইনডেক্স অ্যারেটা দেখলাম, ইনডেক্স অ্যারের ভিতরে থাকে কি শুধুমাত্র কিছু ভ্যালু থাকে, এবং এই ভ্যালুগুলোকে ইনডেক্স আকারে ভ্যালুগুলো এখানে কাউন্ট হয়ে থাকে। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা যেরকম জাভাস্ক্রিপ্টে অবজেক্ট তৈরি করতাম,
কি থাকতো, ওখানে আমাদের একটা কি থাকতো এবং কি এর জন্য একটা নির্দিষ্ট ভ্যালু থাকতো। তো ওই জিনিসটাই আমরা পিএইচপি তে অ্যাসোসিয়েটিভ অ্যারের পার্টে আমরা সেটা দেখব। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের সিনট্যাক্সটা ঠিক এরকম, যেরকম ভাবে আমি একটা ভেরিয়েবল প্রথমে নিয়ে নিচ্ছি, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এরকম দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে এ আর আর, ঠিক আছে, এরকম একটা নাম আমি রাখতেছি। রাখার পরে আমি ইকুয়াল সাইন দিলাম, এখানে আমি একটা অ্যারে ক্রিয়েট করব, ঠিক আছে, আমি একটা অ্যারে ক্রিয়েট করব। তো অ্যারেটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাকে অ্যারে কিওয়ার্ডটা নিয়ে নিতে হবে, নিলাম। নেওয়ার পর এর ভিতরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সবশেষে আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর ভিতরে আমি ভ্যালুটাকে এখন নিব। আমি বলছিলাম কি এর মধ্যে একটা কি আর একটা ভ্যালু থাকবে। আমি কি করলাম, এখানে একটা কি নিচ্ছি, যেরকম ভাবে আমি নিচ্ছি কি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট হাইফেন আইডি। এইখানে যে জিনিসটা করতে হবে, অ্যাসোসিয়েটিভ এর যে আমাদের সিম্বলটা, এটা আসলে এরকম ইকুয়াল দিয়ে আমাকে একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি বলতেছি এই স্টুডেন্ট আইডিটা, এই ভ্যালুটাকে কি করতেছে, অ্যাক্সেস করার জন্য সে ওদিকে আর কি। এখন আমি এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি আইডি দিচ্ছি কি 1 2 3, ঠিক আছে, এটা হচ্ছে কি একজন স্টুডেন্টের আইডি। তারপর কমা দিয়ে আমি এটাকে কন্ট্রোল ডি দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি আরো একটা কি নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমি নিচ্ছি নেম, ঠিক আছে। নেম যেহেতু একটা স্ট্রিং ভ্যালু, তো আমি এটা স্ট্রিং ভ্যালুর মধ্যে নিচ্ছি, যেরকম ভাবে আমি নিচ্ছি যে এমডি শফিক, ঠিক আছে, ডান। তারপর এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কি করতেছি, আমি ধরেন এখানে নিয়ে নিচ্ছি রোল, ওকে, এবং এখানে আমি কি স্টুডেন্টের জন্য যে রোলটা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি, ওকে, হয়ে গেল। এরপর আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্টের কি হতে পারে, স্টুডেন্টের একটা এজ থাকতে পারে, স্টুডেন্টের এজ দিয়ে দিলাম এবং এখানে এজের জন্য একটা ভ্যালু আমি দিয়ে দিচ্ছি, এজের জন্য আমি ধরেন 20 ভ্যালু দিয়ে দিচ্ছি। তো সর্বশেষে যে ভ্যালুটা থাকবে এটা কি আমার কমাটা থাকবে না, বাকি একটার পর আরেকটা ভ্যালু দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কমা কমা দিয়ে নিয়ে আসতে হবে। এখন এখানে যখন আমরা কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করতে যাব, তখন আমরা কিভাবে প্রিন্ট করব দেখেন। আমি এখানে ইকো নিচ্ছি, ইকো করলাম, ইকো করে আমি এই যে অ্যারে যে ভেরিয়েবলটা, অ্যারের জন্য যে আমি ভেরিয়েবলটা তৈরি করেছি সেটাকে আমি কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করলাম এবং এইখানে আমি কি এর নাম ধরে, কি এর নাম ধরে আমি কি ভ্যালুটাকে দেব, যেরকম ভাবে স্টুডেন্ট নেম আমি দেখতে চাচ্ছি, এখানে স্টুডেন্টের নেমটা আমি লিখে দিলাম। তারপর আমি এটাকে সেমিকোলন দিচ্ছি, সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখন যদি আমি এটাকে রিলোড দিই তাহলে দেখবেন এখানে চলে আসছে কি এমডি শপিং, ওকে না। তো আমি কি করতেছি, এটাকে অনেকগুলো বানিয়ে নিলাম। তো প্রথমে আমি স্টুডেন্ট আইডি দেখতে চাই, স্টুডেন্ট আইডি নিলাম, তারপরে ধরেন আমি স্টুডেন্ট রোল নিতে চাই, স্টুডেন্টের রোল নিয়ে নিচ্ছি। তারপর আমি স্টুডেন্টের রোল আমরা নেওয়া শেষ, স্টুডেন্টের এজটা আমি দেখতে চাই, এজটাকেও আমি এখানে নিয়ে নিচ্ছি। দেন এটা আমার দরকার নেই, এটাকে আমি কেটে দিচ্ছি, ওকে। তো এগুলো নিচে পরে পরে আমি একটা বিয়ারও দিয়ে দিই, দেখতে সুন্দর দেখাবে। তো আমাকে প্রথমে ডট দিতে হবে, আমি কি করতে যাচ্ছি, কনকেট করতে যাচ্ছি, এর ভিতরে আমাকে কি করতে হবে, বিয়ার ট্যাগটা আমাকে নিয়ে নিতে হবে, বিয়ার ট্যাগটা নিয়ে নিলাম, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি দেখেন স্টুডেন্টের আইডি চলে আসছে, তারপর শফিক চলে আসছে, এইভাবে আমার কি হচ্ছে, প্রিন্ট গুলো হচ্ছে, ঠিক আছে। এটা ছিল আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারের একটা বেসিক একটা এক্সাম্পল, এটার মাধ্যমে আমরা একটা বেসিক এক্সাম্পল দেখলাম। এরপরে দেখেন আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, যেরকম ভাবে আমি কি যে জিনিসটা করতে পারি, আমি কি করতে পারি, এটাকে এর আগে যে জিনিসটা আসলে দেখলাম সেটাই আমি দেখাতে যাচ্ছি। যেরকম ভাবে আমি কি করতে পারি, এখানে আমাদের প্রিন্টার আছে, প্রিন্টারের মাধ্যমে আমি এটাকে প্রিন্ট করতে পারি। আমি এটাকে কপি করলাম, কপি করে
আমি ঠিক এটার নিচে পেস্ট করতেছি, পেস্ট করে এখানে আমাদের কি আছে এইটা না, এটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি এখানে নিচে। ওকে, এই আউটপুট আমার দেখার প্রয়োজন নেই, এটা কমেন্ট করে দিচ্ছি। এইভাবে আমরা কি করতে পারি, আউটপুটটাকে দেখতে পারি। দেখেন আমার কি হচ্ছে, অ্যারে চলে আসছে, তারপর স্টুডেন্ট আইডি দেখাচ্ছে, এটা স্টুডেন্টের নেম, এখন কি কি সহজে আমাকে দেখাচ্ছে। টেস্টিং এর জন্য এটা অনেক ভালো একটা মেথড, এটার মাধ্যমে আমরা কি অ্যারে গুলো টেস্ট করে দেখতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা যদি আরো একটা মেথড আছে সেটার মাধ্যমে এই জিনিসটা করতে পারি, সেটা অলরেডি আমরা এর আগে দেখেছি ডাটা টাইপ চেক করে। আমি এখানে কি করলাম, আরো একটা মেথডের মাধ্যমে এটা চেক করে দেখছি, সেটা হচ্ছে এরকম ভারডাম, VAR, তারপর হচ্ছে কি আন্ডারস্কোর DUF। আনন্দ ভাই, আপনার এটা মাইকটার মাঝে মধ্যে ওপেন থাকে কেন? তখন আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আমি যদি এটাকে রিলোড করি, এখন দেখেন আরো একটা সুন্দর স্ট্রাকচারে কিন্তু আমার এটা প্রিন্ট করছে। অর্থাৎ এর এর মধ্যে চারটা আমার কি আছে, ভ্যালু আছে, এবং এখানে আইডি দেখাচ্ছে, আইডি থেকে এটা দেখাচ্ছে, এবং এটার ডাটা টাইপটাও কিন্তু আমাকে এখানে কি বলে দিচ্ছে, ডাটা টাইপটাও আমাকে বলে দিচ্ছে। ভারডামের মাধ্যমে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। দেন আমি আবার নির্দিষ্ট একটা অংশে আমি কি করে দিতে পারি, ভ্যালুকে চেঞ্জ করে দিতে পারি। যেরকম ভাবে আমি যে জিনিসটা করতে পারি, দেখেন আমি কি করলাম, এখান থেকেই একটাকে আমি কপি করে নিচ্ছি, দাঁড়াও এইখান থেকে আমি এই যে নেমটা আছে না, নেমটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিচ্ছি, এবং এইখানে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন স্টুডেন্টের নেমের জায়গায় এখানে যে ডাটাবেজের যে নেমটা আছে, এই নেমের জায়গায় আমি অন্য কিছু দিতে চাচ্ছি। ঠিক আছে, আমি কি করলাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এখানে অন্য একটা নেম আমি বসাই দিলাম, যেরকম ভাবে আমি দিচ্ছি কি এমডি আব্দুল মান্নান। ঠিক আছে, এরকম একটা নাম আমি দিয়ে দিচ্ছি, সেভ দিলাম। এখন কি হবে, এমডি শফিকের জায়গায় আপডেট হয়ে এমডি আব্দুল মান্নান চলে আসবে। যেরকম ভাবে আমরা কি করে থাকি, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি, পাসওয়ার্ড কি করে, ফরগট পাসওয়ার্ড আমি ভুলে গেছি, এই পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই অবস্থায় কিন্তু আমরা এই জিনিসগুলো করি। হ্যাঁ, আপডেট করে আমরা কি করি, ডাটাবেজে আগের যে পাসওয়ার্ডটা আছে সেটাকে আমি মুছে দিয়ে নতুন আমি পাসওয়ার্ড দিচ্ছি, সেটাকে আমি আপডেট করে দিচ্ছি। এরকম ভাবে আমি আমার যত কিছু আপডেট করি, আমরা আসলে এইভাবে জিনিসগুলো করতে পারি। দেখেন আমি রিলোড দিচ্ছি, এখানে কিন্তু আমার এমডি শফিক আছে, এখন যদি রিলোড দিই অন্য কিছু চলে আসবে, দেখেন এমডি আব্দুল মান্নান চলে আসছে। এই জিনিসটা আমরা করতে পারি, ভ্যালু পাস করে দিতে পারি, ভ্যালু চেঞ্জ করে আমরা দিয়ে দিতে পারি। ওকে, ডান। তো আমাদের এরপরে আরো অনেক কিছুই শেখার আছে। তো এই ছিল আমাদের কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখে নিলাম। মোটামুটি আমরা কিভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ডিক্লেয়ার করতে পারি, অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে কি কি থাকে, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে কি এই কি এর জন্য এই নির্দিষ্ট ভ্যালু, এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে আমি কিভাবে প্রিন্ট করতে পারি, এই জিনিসটাও কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি। 5টা 16 আছে, ঠিক আছে। তো আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, সময় হচ্ছে কত, 3 মিনিট।
ওকে, তো আমাদের সময় শেষ। আমি এখান থেকে এটাকে নিচ্ছি। কারো কি বাকি আছে করা? আই হোপ নেই। এটা এই হচ্ছে না কেন? হাইড অপশনটা আসছে। দেখেন, আমরা যখন লুপ শিখেছি, আমরা যে লুপগুলো শিখেছি, একটা লুপ আমরা স্কিপ করে গেছিলাম। একটা লুপ আছে যে লুপের মাধ্যমে আমরা শুধু এরর ভ্যালুগুলোই পাস করতে পারি, সেটার নাম হচ্ছে ফরেস্ট লুপ। ঠিক আছে, দেখেন আমরা ওইটার মাধ্যমে এরর ভ্যালুগুলোকে পাস করব। তো প্রথমে আমি যে জিনিসটা করতে পারি, প্রথমে আমি একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি। আমি কি করলাম, এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেরকম আমি ভেরিয়েবলটার নাম রাখছি যে সিম্পল অ্যারে। ঠিক আছে, ইকুয়াল নিচ্ছি, দেওয়ার পর আমি অ্যারেটা কিন্তু এইভাবেও ক্রিয়েট করতে পারি। আমরা ফার্স্ট ব্রেক, আচ্ছা এখানে কিন্তু অ্যারে কথাটাকে লিখে দিতে হবে। আচ্ছা, আমি এইভাবে অ্যারেটা তৈরি করতে পারি যেখানে আমার কি আর কিছু লাগবে না। দেখেন আমি সিম্পল অ্যারে এইভাবে কথাটা লিখে দিচ্ছি, দেন আমি কি করতেছি, এর মধ্যে কিছু ভ্যালু নিয়ে নিচ্ছি। যেরকম ভাবে আমি প্রথমে নিয়ে নিচ্ছি যে সফিক, আমি কমা কমা দিয়ে আরো কিছু নিয়ে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি যে রফিক, তারপর এখানে নিয়ে নিচ্ছি যে মান্নান, ঠিক আছে, এখানে নিয়ে নিচ্ছি যে রুবেল, ঠিক আছে, এখানে নিয়ে নিচ্ছি মাসুম। ঠিক আছে, এভাবে কিছু নাম নিয়ে নিলাম। সর্বশেষে আমি কি করতেছি, এটা কিন্তু আমাদের ইনডেক্স অ্যারের আরেকটা সিনট্যাক্স। এভাবেও আপনি কি করতে পারেন, অ্যারেটা ডিক্লেয়ার করতে পারেন। আচ্ছা না, তো আমি এটার নিচে যে জিনিসটা করতে পারি, আমি এগুলো কি করতে প্রিন্ট করতে যাচ্ছি। তো ফর লুপের মাধ্যমে আমরা কিভাবে করতাম প্রিন্টটা, আমরা প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল নিতাম, তারপর এটা নির্দিষ্ট একটা কততম পর্যন্ত যাবে, 0 1 2 3 4 এইভাবে কিন্তু আমাদেরকে কাউন্ট করা প্রয়োজন ছিল। তো ফর ইচ লুপের মাধ্যমে এই জিনিসটা আমাকে করতে হবে না। দেখেন আমি যেভাবে ফর ইচ লুপটা ব্যবহার করব, আমি নিচ্ছি ফর ইচ, এফও আর ইএসিএইচ ফর ইচ লুপ। তো এটার ভিতরে আমাকে যেভাবে নিতে হবে, প্রথমে আমাকে নিতে হবে কি, আমার যে অ্যারেটা আমি ক্রিয়েট করেছি এই অ্যারের নামটা আমি নিব। তারপর এখানে আমাকে লিখতে হবে অ্যাড। অ্যাড এটা হচ্ছে অ্যারের জন্য একটা নির্দিষ্ট কিওয়ার্ড। তারপরে এখানে আমি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি কি, অ্যাড একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, একটা ভ্যালু নিয়ে নিচ্ছি। যেরকম ভাবে যে কোনো একটা কি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমি দিচ্ছি ডাটা, ভেরিয়েবল নাম দিয়ে দিচ্ছি কি ডাটা। ঠিক আছে, তারপর আমি কি করতেছি, এটাকে আমি ইকো করতেছি। সে কি করতেছে, আমার অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে, ডাটাগুলো আছে, সেটাকে কি করতেছে, আমার ডাটা নামক ভেরিয়েবলে পাস করে দিচ্ছে। ডাটা নামক ভেরিয়েবলে কি করতেছে, পাস করে দিচ্ছে। তারপর আমি এখানে ইকো করতেছি, ইকো করে আমি এখানে সিম্পল অ্যারে দিচ্ছি। ওকে ডান। তারপর আমি এখানে ডট দিলাম, ডট দিয়ে আমি এটার ভিতরে কি করতেছি, ডিয়ারটাকে ইউজ করতেছি। ওকে, তো আমি যদি এখন এটাকে রিলোড করি, দেখেন এখানে কিন্তু আমার আলাদাভাবে ইনিশিয়ালাইজ ভেরিয়েবল নিতে হচ্ছে না, কন্ডিশন দিতে হচ্ছে না। ঠিক আছে, আমার এই লেংথ এটাকে নির্ণয় করার প্রয়োজন হচ্ছে না। আমি সিম্পল ভাবে এইটার মাধ্যমে, সরি এখানে কিন্তু আমার কি হচ্ছে, এই ভেরিয়েবলে অর্থাৎ এই ভ্যালুগুলো সবগুলো ডাটার মধ্যে চলে আসছে। আমাকে ইকো করতে হবে কাকে, ডাটাকে। আমি এটা সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, দেখেন এখানে সুন্দরভাবে চলে আসছে শফিক, রফিক, মান্নান, রুবেল, মাসুম, এই নামগুলো কি সে ধারাবাহিকভাবে নিয়ে আসছে। ওকে,
একইভাবে আমরা যদি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা তৈরি করি, আমি কি করলাম, আমি এটার নিচেই, আচ্ছা আমি এটাকে কপি করতেছি, কপি করে তারপর এটাকে আমি কমেন্ট করে রাখলাম, ডান। তো এটার নিচে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, দেন দেখেন অ্যাসোসিয়েটিভ অ্যারেটা যে ভ্যালুগুলো আমরা এর আগে কি করতেছিলাম, স্টুডেন্ট আইডি, নেম, এভাবে কিন্তু আমরা ডিক্লেয়ার করতেছিলাম। এইখানে আপনি কিন্তু নাম্বারিক বা নিউমেরিক ভ্যালু দিয়েও সেটাকে করতে পারেন, যেরকম আমি 1 দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে 1 এর মধ্যে আছে, তখন আমি এখানে লিখে দিচ্ছি 2 লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এভাবে আমি লিখে দিচ্ছি 3, ওকে ডান। আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি 5, ঠিক আছে। এভাবেও আপনি নিতে পারেন, এবং এটা যে সিরিয়াল মেনটেন করে আপনাকে নিতে হবে সেটাও কিন্তু না, এখানে আপনি 1205 নিতে পারেন, 607 নিতে পারেন, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আপনি নিতে পারেন, ভিন্ন ভিন্ন ভ্যালু নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন ওইটাই আমি কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালুগুলো আমি কি করতে যাচ্ছি, এভাবে প্রিন্ট করতে যাচ্ছি, সেটাও কিন্তু আমি পারবো। অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালুগুলো এভাবে আমি প্রিন্ট করতে পারবো। দেখেন আমি রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে যদি করি দেখেন আউটপুট কিন্তু সেমই আছে। আমি কি করতেছি, এটা চেঞ্জ আপটা বোঝার জন্য আমি এখানে আলাদা আরেকটা ভ্যালু নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমি এখানে ভ্যালু নিয়ে নিচ্ছি মহিন, ঠিক আছে, মহিন নামক একটা ভ্যালু নিয়ে নিচ্ছি। তারপরে আমি যদি এখানে রিলোড করি, এই দেখেন মহিনও চলে আসছে, ওকে। আচ্ছা মাসুদ চলে গেছে দেখতেছেন, ও সরি, এখানে আমাদের কি 6 দিয়ে, ওকে ডান। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালুগুলো আমরা কি করতে পারি, এভাবে পাস করে দিতে পারি। এখানেও কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রেও কিন্তু আমরা সিনট্যাক্সটাকে ভিন্ন দেখতেছি। এর পূর্বে কিন্তু আমরা অ্যারে কিওয়ার্ড ব্যবহার করে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ডিক্লেয়ার করতাম, এখানে আমি অন্যভাবে ডিক্লেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনি কি চাচ্ছেন, এখানে শুধু কি হচ্ছে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে, কি প্রিন্ট হচ্ছে, আমাদের ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। আপনি কি চাচ্ছেন কিগুলোকেও আপনি প্রিন্ট করবেন, এই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, এইটার ভিতরে এইখানে আপনাকে আলাদা আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যেটাকে আমি কি ডলার কি হিসাবে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ডলার কি দিয়ে আমি ভেরিয়েবলটাকে নিচ্ছি, ডলার কি, ঠিক আছে। তারপর আমি ইকুয়াল দিলাম, ডলার সাইন দিচ্ছি, দেওয়ার পর আমি এখন কিটাকেও আমি কি করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি। তো প্রথমে আমি কি করব, এখানে কিন্তু সে কি করতেছে, এটার ভিতরে যে আমাদের যে অ্যারেটা আছে, এই অ্যারের ভিতরে, আচ্ছা আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে আমি নিচে নিচ্ছি, দেন আর এখান থেকে আমি জিনিসটা এভাবে রেখে দিচ্ছি। সেভ দিলাম। এখন আমি কি করতে চাচ্ছি, কি সহ আমি আউটপুটে দেখতে চাচ্ছি। তো আমাকে যেভাবে লিখতে হবে, আমি কি করলাম, এইখানে কি এর জন্য আলাদাভাবে আমি জিনিসটাকে নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমি কি লিখলাম, লেখার পরে আমি এখানে ডট দিচ্ছি, কনক্রিট হচ্ছে, তারপর এখানে আমি এটা কোটেশনের ভিতরে আমি এটা কোলন সাইন দিয়ে দিচ্ছি, বা ইকুয়াল সাইন আপনি দিয়ে দিতে পারেন, যেভাবে আপনি নেন। তারপর এখানেও একটা কোলন করে দিচ্ছি, অর্থাৎ আলাদা আলাদা ভাবে আমি কোলন করে দিচ্ছি। এখানে কি করতেছি, কিটাকে প্রিন্ট করতেছি, কি এর পরে আমি একটা কোলন সাইন প্রিন্ট করতেছি, তারপর আমি যে আমাদের ডাটাটা আছে ডাটাটাকে প্রিন্ট করতেছি, তারপর আমি একটা ব্রেক দিচ্ছি, ওকে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি দেখেন এখানে 1 2 3 4 5 6 এবং এইভাবে কি হচ্ছে, আমাদের প্রিন্টটা হচ্ছে। আপনি যদি এখানে এর আগে আমি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি এগুলো তৈরি করেছিলাম, ওভাবেও কিন্তু আপনি অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালুগুলো ওই কি এর সাথে প্রিন্ট করতে পারেন। অর্থাৎ এখানে কিটা আছে, স্টুডেন্ট আইডিটা প্রথমে দেখাবে, তারপর কি ভ্যালুটা শো করবে। এভাবেও কি করতে পারেন, আপনি প্রিন্ট করে নিতে পারেন। এই ছিল আমাদের ফরেস্ট লুপের মাধ্যমে আমরা কিভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং আমাদের ইনডেক্স অ্যারের ভ্যালুগুলোকে দেখতে পারি। এটার উপরে আমি কিছু এক্সাম্পল দেখাইলাম, তো আপনারা এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন।
বেশি সময় নেই। তো আমি এগুলো কি প্রথমে প্র্যাকটিস করাইছিলাম, ফরেস্ট থেকে শুরু হয়েছে না, এইখান থেকে শুরু হয়। সবার কি কমপ্লিট? ভাই আমি হচ্ছে এই একটু হচ্ছে বাইরে যাবো, মানে বাবুর কাছে যাবো, বাবা অসুস্থ তো। তো আমি যদি লিভ আমি নিতে পারি। এখনই ক্লাস অফ করে দেবো, ক্লাস এখনই এন্ড করে দেবো। আচ্ছা, তারপরে যদি আপনার জরুরি হয় আপনি চলে যান, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে না দেবো সমস্যা নেই, আপনাদেরকে। সমস্যা নেই, আসতে তাহলে 5 মিনিট।